আসসালামু আলাইকুম। সেই রাতের গল্পর বাকি অংশ। মাস্কটি সারাতেই সবাই বেশ আশ্চর্য হয়ে যায়, কারণ ছেলেটি অবিকল হাসিবের মতো দেখতে। এইটা দেখে হাসিব জিজ্ঞেস করল, আরে এই ছেলেটা পুরাই আমার মতো দেখতে, কি তার পরিচয়? হা হা হা, আমি কে সেটা তোমার মাকেই জিজ্ঞেস করো না, উত্তর পেয়ে যাবে। হাসিব তার মাকে জিজ্ঞেস করল, মা ছেলেটি কে? আমার মতোই বা দেখতে কেন? ও হলো তোর যমজ ভাই আব্দুল। জন্মের পরে ওকে আমি অন্য জায়গায় রেখেছিলাম, শুধুমাত্র সন্ত্রাসী বানাতে। কি? হ্যাঁ। তাহলে এতদিন আমাকে সেই কথাটি লুকিয়ে রাখছো কেন? এর অনেক কারণ আছে, সব কিছু তোকে পরবর্তীতে খুলে বলবো, কিন্তু করিস না বাবা আমার। এদের এমন কথা শুনে চৈতি বলে উঠল, শোন, এই সহ কথা জেলে গিয়ে বলিস। এখন সুন্দরভাবে পুলিশের সঙ্গে হাসতে যা। আব্দুলকে ধরা এতটা সহজ কাজ না, যতটা তোরা ভেবে রেখেছিস। ফাঁদে পড়লে সবাই এমন কথাই বলে। যদি সাহস থাকে আমাদের হাত থেকে পালিয়ে দেখাও, তাহলে বুঝবো তোর দম আছে। শোন, এই আব্দুলকে আজ পর্যন্ত কেউ কোথাও আটকিয়ে রাখতে পারেনি, আর তোরা তো সামান্য। এই তোমরা চুপ করো, আমার কথার উত্তর চাই আগে, প্লিজ। হাসিব, কি জানতে চাস বল। আব্দুল, তুই কি চৈতিকে ধর্ষণ করেছিলে সেই রাতে? হ্যাঁ, আমি ধর্ষণ করেছিলাম। আর দোষ হয়েছে তোর, তাই তো? অবশ্যই, তুমি কাজটি ঠিক করো নাই। কোনটা ঠিক আর কোনটা ভুল সেইটা আমি ভালো করেই জানি, আমাকে বোঝাতে হবে না তোকে। ভালো, খুব ভালো। এখন চল আমার সাথে, ধীরে ধীরে সব জানতে পারবি তুই। কোথাও যাব আমি, আমাদের বাড়িতে যাবি, সেখানে এর আগে তুই যাসনি। হা হা হা, তোকে এখন পুলিশ ধরে নিয়ে যাবে, আর তুমি বলতেছো বাড়িতে যাবে? এই পুলিশ আমার কিছু করতে পারবে না, চল আমার সঙ্গে। আব্দুলের কথা শোনা মাত্রই চৈতি বলে উঠল, হাবিলদার, এই যদি একটু নড়াচড়া করে তাহলে এখানেই গুলি করে শেষ করবা। ইয়েস ম্যাম। এখানে হাবিলদার চৈতিকে ম্যাডাম কেন বলতেছে একটু পরেই জানতে পারবেন। শোন চৈতি, তোর এই পুলিশ আমার কিছু করতে পারবে না। তুই কে সেইটা আমি ভালো করেই জানি। ওহ, আমার সম্পর্কে তাহলে তুই জানিস? খুশি হলাম আমার সঙ্গে জানিস এইটা ভেবে। এদের কথায় সেখানে উপস্থিত থাকা খুব মানুষের মাথা গোলমাল হয়ে গিয়েছে। কি হবে কেউ বুঝতেছে না। এমন মুহূর্তে উর্মি বলে উঠল, তোমাদের কাহিনীটা কি একটু খুলে বলবা প্লিজ? আমার খুব জানার ইচ্ছা হচ্ছে। তোমরা যেই মেয়েটাকে মাফিয়া ডন ভাবতেছো তার আসল পরিচয় কি জানো তোমরা? আব্দুল কে? চৈতির? হ্যাঁ, আমরা সবাই জানি সে মাফিয়া, সে একজন সন্ত্রাসী। তোমরা সবাই ভুল জানো, ওর আরও একটি পরিচয় আছে, সেইটা হলো। আব্দুলের মুখে কথাটি শুনে সবাই যেন আকাশ থেকে মাটিতে পড়ল। হ্যাঁ, আমি একজন পুলিশের কর্মকর্তা, আমি সিভিলে কাজ করি, সবাই আমাকে জানে। আমি একজন মাফিয়া, কিন্তু কেউ জানে না আমি একজন পুলিশ। সত্যি তুমি পুলিশ চৈতি? হাসিব, হ্যাঁ আমি পুলিশ। আবার আব্দুল বলে, সেই দিন আমি ওকে ধর্ষণ করার পরেও কেন আমাকে কিছু করনি জানো? কারণ ও চাইছিল আমাকে এমন অবস্থায় ধরবে যেন আমি কখনো জেল থেকে বাইরে আসতে না পারি। এই কারণে 10 মাস কষ্ট করে আমার সন্তান পেটে ধারণ করেছিল।
কিন্তু আমি সব খেলা ক্ষণিকের ভেতরেই শেষ করে দিয়েছি। হা হা হা। তোর এই হাসিটা বেশিক্ষণ থাকবে না। চিন্তা করিস না, তুই আমার কিছু করতে পারবি না। যদি পারিস করে দেখাও। এখানে আমরা বুঝলাম এই চৈতির ও অনেক কাহিনী আছে, যেটা আস্তে আস্তে বুঝতে পারলাম এই চৈতি শুধুমাত্র আব্দুলকে ধরার জন্য কতটা প্ল্যান করেছে। দেখ কি করতে পারি। তুই শুধুমাত্র আমাকে ধরার জন্য ধর্ষণ হলি, গর্ভে সন্তান ধারণ করলি, আমার প্ল্যান করে আমাকে এখানে নিয়ে আসলি। বাহ বাহ বাহ। এইবার তোকে আমি গণধর্ষণ করাবো, চিন্তা করিস না। এই কথা শুনে চৈতি রাগান্বিত হয়ে আব্দুলকে গিয়ে থাপ্পড় দেয়। থাপ্পড়টি দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই বেশ আশ্চর্য হয়, কারণ এইটা তো আব্দুল না। বুঝলেন না তো? বুঝিয়ে বলতেছি। চৈতি থাপ্পড় দেওয়ার সঙ্গে আব্দুলের মুখের ওপর থেকে একটি মাস্ক আবারও সরে যায়, যে মাস্কটি দেখতে প্রায় হাসিবের মতোই ছিল। এই তুই কে? কেন আমি আব্দুল? আমাকে কি চেনা যাচ্ছে না? না, তুই আব্দুল না। হা হা হা। ভাবলাম আরও কিছুক্ষণ মজা করি, কিন্তু হলো না। সত্যি করে বল তুই কে? আমি হলাম আব্দুল, স্যারের লোক, যে কিনা হুবহু স্যারের সব কথা স্টাইল নকল করতে পারি, শুধুমাত্র চেহারা ছাড়া। এই জন্য স্যারের মতো দেখতে একটি মুখোশ পরে এসেছি, যাতে কেউ চিনতে না পারে। এত বড় ধোঁকা! তোকে এই মুহূর্তে গুলি করে মেরে ফেলবো আমি। আমাকে একটু পরে মারুন, তার আগে আপনার ফোনটি বাজতেছে, রিসিভ করুন। লোকটির কথা মতো চৈতি ফোনটি হাতে নিয়ে দেখে কেউ একজন ভিডিও কল করছে। সেটা দেখে চৈতি ফোনটি রিসিভ করা মাত্রই দেখতে পায় যে ভিডিও দেখা মাত্রই সেখানে মাথা ঘুরে পড়ে যায় চৈতি। জ্ঞান ফেরার পরে চৈতি দেখতে পায় সে তাকে আব্দুল চৈতির জ্ঞান ফিরতেই দেখতে পায় সে একটি অন্ধকার রুম। আশ্চর্যের বিষয় হলো তার শরীরে কোনো পোশাক নেই, যাকে বলে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। এইটা দেখেই চৈতি চিৎকার করে বলতে থাকে, সাহস থাকলে আমার সামনে আয়, এমন ইঁদুরের মতো লুকিয়ে না থেকে। কথাটি শেষ হওয়া মাত্রই রুমের সব বাল্ব জ্বলে উঠল এবং আওয়াজ আসতে লাগলো, তোকে বলেছিলাম না গণধর্ষণ করাবো, দেখ তোকে আমি কি করি। হা হা হা। ইঁদুরের মতো পেছন থেকেই শুধুমাত্র কথা বলতে পারবি। এক বাপের বেটা হইলে আমার সামনে আয়, দেখব তোর কত সাহস। চৈতির এমন কথাটি আব্দুলের ইগোতে লেগে যায়, যার কারণে আব্দুল বলে, ধৈর্য ধর, যাচ্ছি। হ্যাঁ আয়। কথাটি বলার পর 5 মিনিট পরে আব্দুল সেই রুমে এসে উপস্থিত হয়। আব্দুল রুমে আসলেই চৈতি বলে, ওহ, তুই সেই আব্দুল যাকে মানুষ এতটা ভয় পায়? হ্যাঁ। আমার পোশাক কোথায়? এছাড়া আমাকে উলঙ্গ করে রেখেছিস কেন জানতে পারি? সেটা একটু পরেই জানতে পারবি। আমার সন্তান কোথায় বল, দয়া করে এ পলক দেখতে দে আমাকে প্লিজ। তার মানে কি চৈতির সন্তান এখনো বেঁচে আছে? সেটা কিভাবে সবাই আস্তে আস্তে বুঝবেন? তোর সন্তান হেফাজতেই আছে। বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দিব। প্লিজ ওর কিছু করিস না। সবাই ভাবতে পারেন কি এমন হলো যার কারণে চৈতি মাথা ঘুরে পড়ে গেল। আসলে তখন সে ভিডিও কলটি এসেছিল, সেই কলটি আব্দুল দিয়েছিল এবং বলেছিল, তোর সন্তান বেঁচে আছে, এই দেখ, তুই বেশি যদি বাড়াবাড়ি করিস তাহলে মেরে ফেলা হবে তাকে। সন্তানের এমন করুণ অবস্থা দেখে চৈতি ওখানেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল। হা হা হা।
নিশ্চয়ই কিছু করব না, কারণ তোর সঙ্গে আমার অনেক হিসাব নিকাশ আছে। কিসের হিসাব নিকাশ? ভুলে গেলি? আমার বাবাকে মেরে ফেলে আবার আমার মায়ের পায়ে গুলি করলি, আবার আমার পিছনে এইভাবে লেগে আছিস। এইগুলার হিসাব নিকাশ। তুই যেমন খারাপ, তোর বাবাও এর থেকে বেশি খারাপ ছিল। তাই বলে তুই হত্যা করবি একটি লোককে? না, তুই এইটা করতে পারিস না। শোন, আমার কাজেই হলো এইগুলা। তোদের মতো আবর্জনা এই সমাজ থেকে দূর করা। দেখা যায় কে কাকে শেষ করে। নিশ্চয়ই তুই শুধুমাত্র মুখে মুখে কথা বলতেই পারবি, কোনো কাজ করতে পারবি না। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে, বিনিময়ে তুই যা চাইবি তাই পাবি। বাবা এত ভালোবাসা সন্তানের প্রতি, তুই কি বুঝবি ভালোবাসা? এই সন্তান শুধুমাত্র আমার একার না, এই সন্তানের বাবা হচ্ছিস তুই। ওমা তাই? জানিস আমি কত মেয়েকে ধর্ষণ করেছি, কত সন্তান এই পৃথিবীতে এনেছি? এত কিছু আমি জানতে চাইনি। আমি শুধু এটাই জানতে চেয়েছি, আমার সন্তানকে ফিরিয়ে দিবি নাকি দিবি না? হ্যাঁ দিব, কিন্তু তার আগে তোর সঙ্গে এমন কিছু হবে যার জন্যে তুই মোটেও প্রস্তুত নেই। তুই কি করবি সেইটা আমি ভালো করেই জানি। তোর কাছে অন্য কিছু আশা করি না আমি। সত্যি তোর সাহস অনেক। তুই আব্দুলের সামনে এই ভাবে কথা বলতেছিস? সাহসের কিছু দেখিসনি, ধীরে ধীরে দেখবি। হা হা হা। আচ্ছা, তোর লজ্জা লাগতেছে না? একটি মেয়েকে উলঙ্গ অবস্থায় রেখেছিস, আবার তার দিকে তাকিয়ে কথা বলতেছিস। তুই কি জারজ সন্তান নাকি? চৈতির মুখে এমন কথা শোনা মাত্রই আব্দুল ওর গলাটি চেপে ধরে এবং বলতে থাকে, শুধুমাত্র উলঙ্গ করে রেখেছি, এবার ভোগ করব। কথাটি বলেই পাগলা কুত্তার মতো চৈতির শরীরটাকে ভোগ করতেছে, যা দেখে চৈতি নিশ্চুপ মূর্তির মতো হয়ে আছে, কারণ সে জানে এখানে যতই কিছু করি না কেন এই রাক্ষসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। প্রায় বেশ কয়েক মিনিট আব্দুল চৈতির সঙ্গে এমন খারাপ কাজ করে তাকে ছেড়ে দেয় এবং আবারও বলে, এখন আমি তোর সঙ্গে এমন করেছি, এখন আমার লোক তোর সঙ্গে এমন করবে। সব শোনার পরেও চৈতির একটি কথা, তোর যা ইচ্ছে হয় আমার সঙ্গে কর, কিন্তু আমার সন্তানকে আমি একটি নজর দেখা প্লিজ। তোর এই মনের আশা কখনোই পূর্ণ হবে না, কারণ তুই একটু পরে অটোমেটিক মারা যাবি। তোর এই সন্তানকে আমি বড় করব, আমার মতো সন্ত্রাসী বানাবো। হা হা হা। আমি বেঁচে থাকতে তোর মনের আশা কখনোই পূর্ণ হবে না। কথাটি বলেই আব্দুল সেখানে থেকে বাহিরে চলে আসে এবং একজনকে বলে, সিয়াম, এই শালিকে আমাদের সব লোক দিয়ে ধর্ষণ করিয়ে মেরে ফেলবি, এর যেন অস্তিত্ব না থাকে। বস, চিন্তা করবেন না, আমাদের কাজ আমরা করতেছি, সেইটাই। এরপরে সিয়াম রুমের ভিতরে এসে চৈতিকে দেখা মাত্রই বলে ওঠে, আরে চৈতি, তুই এখানে? আরে তুই এখানে, সেটা আবার উলঙ্গ অবস্থায়? কাহিনী কি তোর আব্দুল স্যারের সঙ্গে? ভাগ্যের পরিহাসে আজ আমি এখানে। তুই আব্দুলের মতো জঘন্য কাজ করে বেড়াস সিয়াম? হ্যাঁ রে, কিছু করার নেই, আমিও পরিস্থিতির শিকার হয়ে এই পথে এসেছি। ওহ, ভালো। কিন্তু তুই এখানে কেন? আমাকে সব কিছু খুলে বল প্লিজ। শোন, আমি একজন পুলিশ, আবার গোয়েন্দাও বলতে পারিস। আমার কাজ হচ্ছে এই সমাজের খারাপ মানুষগুলাকে শেষ করা। ওহ, কিন্তু আব্দুল স্যারের সঙ্গে কি সমস্যা? আমি ওর বাবাকে হত্যা করেছি, কারণ ওর বাবা একটি খারাপ লোক ছিল। বুঝলাম, কিন্তু তুই এখন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছিস কিভাবে সেইটা বল। কেন? কারণ আব্দুল স্যারের বাবা মাকে
যদি কেউ একটি গুলি দেয় সেখানেই তার মৃত্যু চলে আসে, কিন্তু তুই ওনার বাবাকে মেরে ফেলার পরেও তোকে বেঁচে রেখেছে। এটাই ভাবার বিষয়। ওহ, তুই জানিস এই রুমে আমাকে কেন পাঠানো হয়েছে? না, জানি না। তোকে ধর্ষণ করার জন্য আমাকে এই রুমে পাঠানো হয়েছে, আবার ধর্ষণের পরে তোকে মেরে ফেলতেও বলেছে। কি বলিস এইসব? হ্যাঁ। প্রিয় পাঠক পাঠিকা, অনেকেই ভাবতে পারেন এই সিয়ামটা আবার কে, সে কিভাবে চৈতিকে চিনে। আসলে সিয়াম ও চৈতি একই কলেজে পড়াশোনা করেছে। আশ্চর্যের বিষয় হলো তারা বেস্ট ফ্রেন্ডও ছিল। এই অনুপাতে একে অপরকে চিনে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সিয়ামের কথাটি শুনে চৈতি সিয়ামকে জিজ্ঞেস করলো, সিয়াম, তুই কি আমাকে এখন ধর্ষণ করবি? আরে না, কি বলিস এইসব? তোর সঙ্গে কি এমন কাজ আমি করতে পারি বল? আমাকে একটি সাহায্য করবি? কি সাহায্য বল? আমাকে এখান থেকে বের হওয়ার উপায় বলে দে। আমি এখান থেকে পালিয়ে যাব, প্লিজ। না করিস না। চৈতির কথাটি শুনে সিয়াম নিশ্চুপ হয়ে ভাবতে থাকে কি করবে এখন। বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে সিয়াম বলল, তোকে আমি সাহায্য করতে পারি, কিন্তু পরবর্তীতে যদি ধরা পড়িস আমার কথা বলতে পারবি না। কারণ যদি আব্দুল স্যার জানে আমি তোকে পালিয়ে যেতে সাহায্য করেছি, তাহলে আমি শেষ। তুই চিন্তা করিস না, আমি এই কথাটি কাউকে বলবো না। বিশ্বাস রাখতে পারিস, কিন্তু আমার উপরে কথাটি মাথায় রাখিস। এখন বল আমাকে কিভাবে পালাতে হবে এই স্থান থেকে। সব কিছুই বলবো, তুই আগে পোশাক পরে নে। কথাটি বলেই সিয়াম চৈতির পোশাকগুলো ওর দিকে ছুঁড়ে দিল। পোশাক পরা শেষে এখন বল কি করতে হবে আমাকে? তুই মারা যাওয়ার নাটক কর। কেন? কারণ আমি আব্দুল স্যার এবং সবাইকে বলবো চৈতিকে আমি ধর্ষণ করেই মেরে ফেলেছি। এখন বাহির গিয়ে মাটি দিয়ে আসি। সত্যি রে, তোর মাথায় অনেক বুদ্ধি। বুদ্ধি না থাকলে কি আব্দুলের মতো সন্ত্রাসীর সঙ্গে কাজ করতে পারি বল? সেটাও ঠিক বলেছিস। আমি ঠিকই বলি সব সময়। আচ্ছা, একটি প্রশ্ন করি তোকে, প্লিজ সত্যি উত্তর দিবি। হ্যাঁ বল। আব্দুলের সঙ্গে কি কোনো ছোট বাচ্চা আছে? ধর 15-20 দিন বয়স হয়েছে। আরে তুই কেমন করে জানিস আমাদের স্যারের কাছে একটি বাচ্চা আছে? তার মানে ওর কাছে বাচ্চাটি এখনো আছে? আছে। কিন্তু একটি কথা কি জানিস, তার কখনো বাচ্চাদের দেখতে পেত না। আবার সব বাচ্চার কিডনি, চোখ, রক্ত এই সব বের করে নিয়ে বিক্রি করত। বাট এই বাচ্চাটিকে এত আদর করতেছে, কাহিনী বুঝলাম না। এই বাচ্চাটি আমার। কি? হ্যাঁ, আব্দুল একদিন আমাকে রাস্তার ধারে পাগলি মনে করে ধর্ষণ করেছিল। তারপরে এই বাচ্চাটির জন্ম। তার মানে আব্দুল স্যার এই বাচ্চার বাবা আর তুই মা? হ্যাঁ। কথাটি তা আর কাউকে বলিস না আবার, না হলে অনেক সমস্যা হবে। আরে বলবো না। তুই এখন শুয়ে পড়, তোর হাত পা বেঁধে আমি নিয়ে যাব। ঠিক আছে। কথাটি বলেই চৈতি শুয়ে পড়ল এবং সিয়াম তার হাত পা বাঁধতে শুরু করলো। শোন চৈতি, সুন্দরভাবে অভিনয় করবি, কারণ তুই যদি ধরা পড়িস তাহলে তুইও শেষ, আমিও শেষ। বুঝতে পেরেছিস? এরপরে সিয়াম সুন্দরভাবে চৈতির হাত পা বেঁধে বাহিরে বের করে। বাহিরে বের করার সঙ্গে সঙ্গে সবাই জিজ্ঞেস করে, আরে ওকে এইভাবে বেঁধে রেখেছো কেন? এখন পর্যন্ত আমরা কিছু করি নাই। আরে ভাই, তোমরা কি করবা? সে তো আমাকেই সহ্য করতে পারেনি, তার আগেই মারা গিয়েছে। কি, মারা গিয়েছে?
হ্যাঁ, মারা গিয়েছে। বিশ্বাস না হলে এসে দেখে যাও তোমরা সবাই। আরে এইভাবে বলার কি আছে? আমরা তোমাকে সবাই বিশ্বাস করি, বুঝছো? হুম। আচ্ছা, এখন এই লাশটি কি করবা সেটা তো বললে না। কি আর করব, বাহিরে বা কবরস্থানে গিয়ে একটি গর্ত খুঁড়ে মাটি দিব। ও ঠিক আছে, নিয়ে যাও তাহলে। সবার কাছে অনুমতি নিয়ে যেই না আসতে যাবে এমন মুহূর্তে আব- এমন মুহূর্তে আব্দুল কোথা থেকে যেন এসে বলতে লাগলো, সিয়াম, সত্যি কি ও মারা গিয়েছে নাকি মরার মিথ্যা অভিনয় করতেছে? স্যার, সত্যি মারা গিয়েছে। আপনি চাইলে চেক করতেও পারেন। চেক করার দরকার নাই। কিন্তু তুমি ওকে পোশাক পরাইছো কেন? এইটা খুব জানার ইচ্ছে হচ্ছে আমার। স্যার, মানুষ মারা গেলে তাকে কিছু একটি পরাতে হয়, তাই ওর পোশাকগুলাই আমি পরিয়ে দিয়েছি, এছাড়া কিছু না। ওহ, তোমার মনে দেখি ভালোবাসাও আছে। যাই হোক, ওকে এমন জায়গায় পুঁতে রাখবে যেন একটি প্রাণীও জানতে না পারে। ঠিক আছে স্যার। এরপরে সিয়াম কোনোভাবে আব্দুলের গোপন স্থান বা জায়গা থেকে বাহিরে নিয়ে আসে চৈতিকে। বাহিরে নিয়ে এসে একটি মাইক্রোতে করে একটি বাড়িতে নিয়ে আসে। ওই রকম হাত পা বাঁধা অবস্থায় বাড়িতে আসা মাত্রই চৈতি বলে, সিয়াম, হাত পায়ের বাঁধন গুলি এখন খুলে দে, আমার কষ্ট হচ্ছে। চৈতির এমন কথা শুনে সিয়াম হা 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 করে হাসতে থাকে, যা দেখে চৈতি আবার জিজ্ঞেস করে, কি হলো সিয়াম তোর আবার? তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব এত সহজে? ভুলে গিয়েছিস অতীতের কথা? মানে তুই আমাকে। তোর কারণে আমাকে কলেজ থেকে বের করে দিয়েছিল, মনে আছে তোর? আমার কারণে তোকে কলেজ থেকে বের করে দিয়েছে মানে? সব কিছু খুলে বল আমাকে প্লিজ। সত্যি রে, তুই অনেক নাটক করতে পারিস। এত তাড়াতাড়ি ভুলে গেলি সব? প্লিজ সব বল। আচ্ছা, একটি মানুষ কি অন্য একটি মানুষকে পছন্দ করতে পারে না? একটি ছেলে কি একটি মেয়েকে ভালোবাসতে পারে না? অবশ্যই পারে। তাহলে তুই আমার সঙ্গে এমন করলি কেন? আমাকে পছন্দ হয়নি তাহলে আমাকে বলতি, তুই স্যারকে বললি কেন? কারণ তুই আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতি, আর এইটা আমি পছন্দ করতাম না। এই কারণে স্যারকে বলেছিলাম যাতে আর কখনো আমার পিছু না নিস। কেন, আমাকে বলা যেত না? হ্যাঁ যেত, কিন্তু আমি স্যারকে বলছি কারণ তোকে বলার পরেও যদি আবার আমার পিছু নিতি, এই জন্যে। জানিস, এই সব জানার পরে স্যার আমাকে কি করেছিল? না, জানি না। তোর এমন রিপোর্ট শোনার পরে স্যার আমাকে কলেজ থেকে বের করে দেয় এবং আমার মা বাবাকে ফোন দিয়ে বলে, আপনার ছেলে একজনকে ধর্ষক রাস্তাঘাটে বা কলেজে মেয়েদের ইফটিজিং করে। কেমন সন্তান জন্ম দিয়েছেন, হ্যাঁ? কথাটি শুনেই আমার মা সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপরে বাবাও আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এইটুকু ভুলের জন্য আমাকে এত বড় মাসুল দিতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। এখন সময় এসেছে প্রতিশোধ নেয়ার। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না। প্লিজ বোঝার চেষ্টা কর। আমি যদি জানতাম আমার এইটুকু কথায় এত কিছু হবে, বিশ্বাস কর, কখনো এই কথাটি বলতাম না। আমাকে ক্ষমা করে দাও। হা হা হা, এতটা সহজ না আমার হাত থেকে রক্ষা পাবি তুই।
কি করবা, মেরে ফেলবা আমাকে? দেখো না কি করি, তুই এই রূপের কারণে আমাকে অপমান করছিলি না? সেই রূপেই তোর শেষ করে দিব আমি। মানে? তোর পুরো মুখে আমি অ্যাসিড দিব, যাতে মানুষ তোকে দেখলেই ভয় পায়। কোনো পুরুষ যেন তোর এই চেহারা দেখে কাছে না আসে। প্লিজ এমনটি করিও না। তোমার দুটি পায়ে পড়ি। ঠিক আছে, তোকে মারবো না। আমার মাকে আমার কাছে ফিরিয়ে এনে দে। এইটা যদি সম্ভব হতো তাহলে অবশ্যই নিয়ে আসতাম, বিশ্বাস করো। হা হা হা। হাসতেছো কেন, হ্যাঁ? আমি কি মিথ্যা বলেছি? এই অনেক কথা বলেছিস, এখন চুপচাপ থাক এবং আমার কাজ আমাকে করতে দে। কথাটি বলেই কথাটি বলেই সিয়াম চৈতিকে ওখানে রেখেই অন্য একটি রুমে চলে যায়। তার একটু পরে রুম থেকে একটি ব্লেড ও লবণের প্যাকেট নিয়ে আসলো, যা দেখে চৈতি জিজ্ঞেস করলো, কি করবা এইগুলা? তোর ওই শরীরটা কাটবো এবং লবণ লাগিয়ে দিব। খুব মজা হবে, তাই না? আরে তুই কি পাগল হয়ে গিয়েছো? আমি মানুষ, কখনো অন্য একটি মানুষের সঙ্গে এমন কাজ করতে পারো না। কেউ না পারলে আমি পারি। আল্লাহর দোহাই লাগে, আমার সঙ্গে এমন কাজ করিও না। আমি মরে যাব। তোকে মেরে ফেলার জন্যই এমন কাজ করেছি আমি। এইটা বলেই সিয়াম চৈতির শরীর থেকে সব পোশাক খুলে ফেলে এবং ব্লেড দিয়ে আলতো করে পিঠের দিকে কাটতে থাকে। সিয়ামের এমন পাগলামি দেখে চৈতি ভীষণ ভয় পেয়ে যায় এবং ব্যথায় কান্না করে থাকে, হাউমাউ করে। কান্না করো আরো জোরে। তোর এই কান্নার শব্দ যেন পুরো এলাকাবাসী শুনতে পায়। কান্না ভেজা কণ্ঠে চৈতি বলল, সিয়াম, তোমার যা লাগবে সব কিছু আমি দিব। প্লিজ তবুও আমার শরীর এইভাবে কাটিও না। আমার অনেক কষ্ট হচ্ছে, বোঝার চেষ্টা করো। একটু কাটলাম তাতেই এমন অবস্থা? এখনো তো লবণ দিলাম না। একটু ধৈর্য ধরো, লবণ দিতেছি। সিয়ামের এমন কাহিনী দেখে চৈতি মনে মনে ভাবতে থাকে, এই ছেলে তো আব্দুলের থেকেও বেশি ভয়ঙ্কর। শোনো, তোমার যদি ইচ্ছে হয় আমাকে মেরে ফেলো, তবু এমন জাল আমাকে দিও না। চৈতির এমন বারবার কথা শুনে সিয়াম সোজা এবার চৈতির গালে ব্লেডটি লাগিয়ে দিয়ে একটি টান, যার কারণে চৈতির গাল বেয়ে রক্ত বৃষ্টির মতো ঝরতেছে। এই দিকে চৈতি নিজের এমন অবস্থা দেখে কান্না করতে করতে শেষ। এরই মুহূর্তে সিয়াম লবণের প্যাকেট থেকে এক মুঠ লবণ নিয়ে চৈতির পিঠে এবং গালে লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে চৈতি অজ্ঞান হয়ে যায়। তার কোনো হুঁশ নেই। এমনটা দেখে সিয়াম আবার হা 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 করে হাসতে থাকে আর বলে, আমি শাস্তি দিয়েছি মা, ওকে শাস্তি দিয়েছি। কথাটি বলেই সিয়াম সেই রুমের দরজা বন্ধ করে আবার সেই আব্দুলের কাছে চলে যায়। যাওয়া মাত্রই, কি রে সিয়াম, শেষ করে দিয়েছিস ওকে? আব্দুল: হ্যাঁ স্যার, শেষ করে দিয়েছি। ওকে 7 হাত গর্তের ভিতর ঢুকে দিয়েছি। বাহ, অনেক সুন্দর কাজ করেছিস। আমি অনেক খুশি হয়েছি। আপনি খুশি হলেই আমি খুশি। আচ্ছা, তুই যে চৈতিকে মাটিতে পুঁতে রাখলি, কিন্তু তোর শরীরে কোনো ধুলাবালি নেই কেন? আরে স্যার, আমি পোশাক খুলে এই সব কাজ করেছিলাম, তাই নেই। ও, কিন্তু তোর কথায় কেমন জানি মনে হচ্ছে তুই চৈতির কিছু করিস নাই। কি যে বলেন স্যার আপনি? আমি আপনার গুণগান করেই চলি। কিভাবে ভাবলেন আপনাকে ঠকাবো আমি? সেটাও ঠিক। আচ্ছা স্যার, একটি কথা বলি। বল। আপনার কাছে যেই বাচ্চাটি আছে, ওকে এখন পর্যন্ত মেরে ফেললেন না কেন? আমরা তো এত সময় দেই না তাদের। আমি কি করব না করব এইসব কি তোর কাছে শুনতে হবে আমাকে? সরি স্যার, ক্ষমা করবেন। তুই যেই ভুল করেছিস
তোর ক্ষমা নেই। প্লিজ স্যার, আর কখনো জিজ্ঞেস করব না আপনাকে। এইবারের মতো মাপ করে দিন। তুই মা পাওয়ার যোগ্য না। আমি তোকে শেষ করে দিবই আজকে, কথাটি মাথায় রাখিস কিন্তু। স্যার, আমি কত বড় ভুল করেছি তখন কিছু বলেননি। এখন একটু কি বললাম তাতেই এত ক্ষেপে গেলেন, তাই না? অবশ্যই স্যার। তোকে কেন মেরে ফেলবো জানিস নাকি বলবো? আপনি বলেন। তুই কিভাবে চৈতিকে তোর বাড়িতে নিয়ে গেলি সেইটা আগে আমাকে বল। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিয়াম নিজের পিস্তলটি বের করে আব্দুলের দিকে ধরে, যা দেখে আব্দুল হা 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 করে হাসতে থাকে। বাহ, তোর সাহস তো অনেক হয়েছে। যার প্লেটে খাস তার বুকেই লাথি মারতেছিস। হ্যাঁ, তোকে আজ আমি শেষ করেই ফেলবো। আর তোর স্থানে আমি যাব, তাই? তোর মৃত্যুর আগে একটি কথা বল আমাকে। তুই কিভাবে জানলি আমি চৈতিকে আমার বাসায় রেখেছি? সত্যিটা বলবি। যদি না বলি তাহলে এই মুহূর্তে তোকে শেষ করে দিব আমি। এতটা সস্তা আব্দুলকে মারতে হলে আবার তোকে জন্ম নিতে হবে। হা হা হা, তোর মৃত্যু আমার হাতে, সেইটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। চেষ্টা করে দেখতে পারিস। আব্দুলের এমন কথায় সিয়াম বেশ রাগান্বিত হয়ে যেই না আব্দুলকে মারতে যাবে এমন মুহূর্তে আব্দুল নিজের পিস্তলটা বের করে সিয়ামের পায়ে গুলি করে, আর সেখানেই সিয়াম মাটিতে লুটিয়ে পড়ে। কি রে, মারবি না আমাকে? এই নে পিস্তল, মেরে ফেল আমাকে। আমি ভুল করে ফেলেছি, আমাকে মারবেন না প্লিজ স্যার। ঠিক আছে, মারবো না। তোর বাসায় চল, যেখানে চৈতি আছে। ঠিক আছে, চলুন তাহলে। এরপরে আব্দুল সিয়ামকে নিয়ে ওর বাসায় চলে আসে। বাসায় এসে রুমের ভিতরে ঢুকা মাত্রই দেখতে পাই চৈতিকে। রুমে এসেই দেখে চৈতি নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা দেখে আব্দুল সিয়ামকে আবার জিজ্ঞেস করে, সত্যি করে বল, চৈতিকে কোথায় রেখেছিস? আমি কিন্তু মিথ্যা কথা একদমই পছন্দ করি না। বিশ্বাস করুন স্যার, আমি চৈতিকে কখনো এখানেই বেঁধে রেখেছিলাম, কিন্তু কোথায় গেল বুঝতেছি না। আমার মনে হয় ও পালিয়ে গিয়েছে। আবার মিথ্যা বলিস? স্যার, আমার মরা মায়ের দিব্যি করে বলছি, বিশ্বাস করুন, আমি ওকে এখানে বেঁধে রাখছিলাম। যদি এখানে বেঁধে রাখিস তাহলে কোথায় হারিয়ে গেল? হয়তো বা বাঁধন খুলে পালিয়ে গিয়েছে। ঠাস ঠাস, আমাকে কি তোর বোকা মনে হয়? হাত পা বাঁধা একটা মেয়ে কিভাবে পালাবে শুনি? সেটা তো জানি না, বুঝলাম পালিয়ে গিয়েছে, কিন্তু তুই চৈতিকে এখানে কেন নিয়ে এসেছিলি? মাটিতে পুঁতে কেন ফেললি না সেইটা বল। আসলে স্যার, চৈতিকে আমি ভালোবাসি, সেই কলেজ লাইফ থেকে। কি বললি তুই? হ্যাঁ স্যার, আমি কলেজের ভিতরে চৈতিকে প্রথম দেখতেই ভালোবেসে ফেলছিলাম, কিন্তু কখনো বলার সাহস পাইনি। তাই প্রত্যেক দিন ওকে ডিস্টার্ব করতাম। ডিস্টার্ব করতি কেন? কারণ ওকে আমি এতটাই বুঝাইতে চেয়েছি যে চৈতি, আমি তোকে অনেক ভালোবাসি, তোকে নিয়ে সুখের নীড় তৈরি করতে চাই। ও, কিন্তু হঠাৎ একদিন তাকে প্রপোজ করি, তারপর সে কলেজের স্যারকে বলে দেয়। এই কারণে আমাকেও কলেজ থেকে বের করে দেয়। এই কথাটি শুনে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। ওহ আচ্ছা, হ্যাঁ, সেই দিনেই প্রতিজ্ঞা করি আমি প্রতিশোধ নিব। বাজে কথা বন্ধ করে এখন বল, তুই এখানে চৈতিকে নিয়ে এসে কি কি করেছিস? স্যার, কিছু করি নাই, শুধুমাত্র বেঁধে রাখছিলাম আমি। সিয়ামের কথাটি শুনে আব্দুল আবার কষে একটি থাপ্পড় দেয় এবং বলে, যদি কিছু না করে থাকিস তাহলে এখানে লবণ ব্লেড কেন? আবার দেখতেছি চারদিকে তাজা রক্ত। আসলে স্যার, কোনো কথা শুনতে চায় না, সত্যিটা বল। চৈতিকে এখানে নিয়ে এসে ওর চার হাত পার দিকে বেঁধে রাখছিলাম।
এরপরে ব্লেড দিয়ে ওর পিঠ কেটে সঙ্গে লবণও লাগিয়ে দিয়েছি, যাতে চিৎকার করে কান্না করে এবং এক সময় মারা যায়। এই সব শুনে আব্দুল বলে, কি রে, তুই তো দেখি আমার থেকেও জঘন্য খারাপ। এমন কাজ করতে তোর হাত একটিবারের জন্যেও কাঁপলো না? হা হা হাত কাঁপবে কেন? আমি চাইছিলাম এইভাবে কষ্ট দিয়ে দিয়ে ওকে মেরেই ফেলবো, কিন্তু কোথায় পালিয়ে গেল সেইটা বুঝলাম না। কিন্তু ওর আগে যে তোর মৃত্যু আমি দেখতে পাচ্ছি, কি করা যায় বল? আমাকে ক্ষমা করে দিন স্যার, এই ভুল আমি কখনোই করব না, আপনাকে কথা দিচ্ছি। হা 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 আমার আদালতে ক্ষমা বলতে কিছু নেই। ভুল করেছিস, তোকে শাস্তি পেতেই হবে, এটাই নিয়ম। প্লিজ স্যার, ক্ষমা করব, এখনো সময় আছে, কিন্তু তোকে বলতে হবে চৈতি কোথায় এখন। সত্যি আমি জানি না স্যার, জানলে অবশ্যই বলতাম আপনাকে। সিয়ামের মুখে এই কথাটি শোনা মাত্রই আব্দুল তাকে গুলি করে একেবারে মেরে ফেলে আর সেই স্থান থেকে চলে যায়। এমন মুহূর্তে আব্দুলের ফোন কল আসে একটি অচেনা নাম্বার থেকে। প্রথমত ফোনটি রিসিভ না করলেও বারবার যখন ফোন আসতে থাকে তখন ফোনটি রিসিভ করে। হ্যালো, কে? আব্দুল। হা 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 এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? তোকে বলছি না আমি খুব শীঘ্রই ফিরবো তোর কাছে? এই তুই কোথায় থেকে? সাহস থাকলে আমার সামনে আয়, তোর সামনেই আছি, পারলে খুঁজে বের কর আমাকে। ও হ্যাঁ, সিয়ামকে শেষ করে দিলি চিরতরে? শুধুমাত্র সিয়ামকে না, তোকেও শেষ করে দিব, শুধুমাত্র আমার সামনে এসে দেখ। শোন, আমার সন্তানকে উদ্ধার করতে যাচ্ছি, যদি পারিস আমাকে আটকিয়ে দেখা। কথাটি বলেই ফোনটি কেটে দেয় চৈতি। এই দিকে আব্দুল চৈতির এমন কথায় একটু আশ্চর্য হয়, কারণ চৈতি এত সাহস, এছাড়া আমার সন্তানের সন্ধান পেল কিভাবে, যেটা আমি ছাড়া কেউ জানে না। যখন হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খায়, তখন এই সব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দেয়, যেখানে বাচ্চাটি রাখা হয়েছে। এইদিকে চৈতি হাসিবকে জিজ্ঞেস করে, হাসিব, তুমি আমাকে বাঁচালে কেন? তার মানে সিয়ামের হাত থেকে চৈতিকে হাসিবই বাঁচিয়েছে। শোনো চৈতি, আমি তোমাকে কেন বাঁচিয়েছি সেইটা জানি না, তবে তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। মানে? জানি না এই সব মানের উত্তর কোথায় আছে। শোনো, তুমি এখন চলে যাও এখান থেকে, কারণ তোমার ভাই যদি জানে তুমি আমাকে সাহায্য করেছো, তাহলে তোমাকেও শেষ করে দিবে। সমস্যা নেই, আমি তোমাকে ছেড়ে যাব না, কারণ তুমি অনেক অসুস্থ, যে কোনো সময় সমস্যা হতে পারে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। তুমি সব সময় বেশি কথা বলো। তোমার যদি কিছু হয় তাহলে বাচ্চাটির কি হবে শুনি? তোমার বাচ্চাকে মায়ের ভালোবাসা কে দিবে? আচ্ছা, তুমি কি চাচ্ছ সেইটা বলো তো, কারণ তুমিও এতটা ভালো না। আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চাই, এটাই। ভালো, আমি জানি আমিও খারাপ, কিন্তু আমি ভালো হতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। যদি এটাই চাও তাহলে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। আমি চলে গেলেই খুশি? হ্যাঁ, ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখিও, তোমার সামনে আরো অনেক বিপদ। যেখানে যাচ্ছ সেখান থেকে ফিরে আসতে আর পারবে কিনা জানি না, আমার চিন্তা করতে হবে না। এরপরে হাসিব আর একটি কথাও না বলে সেখান থেকে চলে যায়। আর এই দিকে চৈতি একাই আব্দুলের ভয়ঙ্কর স্থানে চলে যায় নিজের সন্তানকে উদ্ধার করতে। সেখানে গেলে দেখতে পায় পুরা বাড়িতে পাহারাদার, একটু উঁচু নিচ হলেই সমস্যা হবে। তাই চৈতি সবার চোখ ফাঁকি দিয়ে আব্দুলের সেই গোপন রুমে ঢুকে যায়
এবং সেখানে দেখতে পায় একটি মহিলা বাচ্চাটির যত্ন নিচ্ছে। সেখানে চৈতি মহিলাটিকে উদ্দেশ্য করে বলে, শোনো, তো শোন, তোর যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে বাচ্চাটিকে এখানে রেখে চুপচাপ এখান থেকে বাহিরে যা, নয়তো এখানে শেষ করে দিব। আশ্চর্য, আপনি কে? আর আমার সন্তানকে আমি কোথায় যাব? এছাড়া এত সিকিউরিটি থাকার পরে আপনি কিভাবে আমার রুমে আসলেন? তার আগে তুই বল, এই সন্তান তোর কিভাবে হলো? সন্তান কিভাবে হয় মানে? তুমি একটি মহিলা হয়ে জানো না সন্তান কিভাবে হয়? এই বেশি কথা বলিস না, যা বলতেছি তার উত্তর দে সুন্দরভাবে। চৈতির কথায় মহিলাটি একটু ভয় পেয়ে বলে, আচ্ছা বলুন, তোর স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হলো আব্দুল, উনি একজন বিজনেসম্যান। ও, এই বাচ্চাটি কবে হয়েছে? কবে আবার? প্রায় 1 মাস হবে। আচ্ছা, আপনার গালে এইগুলা কিসের দাগ? মনে হচ্ছে ব্লেড দিয়ে কেউ কেটে দিয়েছে। শোন, তোর স্বামী একজন কুখ্যাত খুনি, তোর সাথে মিথ্যে পরিচয়ে থাকে। হা হা হা। আপনি বললেন আর আমি মানলাম নাকি? আমার স্বামীর মতো ভালো মানুষ এই পৃথিবীতে নেই, বুঝছেন আপনি? ও তাই? তোমার স্বামী কোথায় বর্তমানে? আমার স্বামী অফিসের কাজের জন্য একটু বাইরে গিয়েছে। আচ্ছা, আপনি কে? আমার স্বামীর নামে এমন মিথ্যা বানোয়াট কথা বলতেছেন? এমন মুহূর্তে পেছন থেকে আব্দুল বলে উঠল, আরে ওটা আমার চাচাতো বোন চৈতি, ওর মাথায় একটু সমস্যা আছে, প্লিজ তুমি ওর কথায় কিছু মনে করিও না বউ। আব্দুলের এমন কথা শুনে চৈতি ভাবতে থাকে, আশ্চর্য, আব্দুল বউয়ের সামনে এত ভালো সাজতেছে কেন? কাহিনী কি? এই সন্তান নাকি আমার না? তোমার বোন এই কথাটি বলতেছে বারবার। এইটা কেমন মজা, হ্যাঁ? আরে পাগলিও একটু দুষ্টু প্রকৃতির মেয়ে, তাই তোমার সঙ্গে একটু মজা নিয়েছে, বুঝছো? হ্যাঁ বুঝছি, কিন্তু তোমার বোনকে বলে দিবা পরবর্তীতে যেন আমার সন্তান নিয়ে এমন মজা না করে। এটা আমার কলিজার টুকরা সন্তান, তুমি চিন্তা করিও না, ওর কখনো তোমাকে এই কথা বলবে না, মনে থাকে যেন। কথাটি বলেই আব্দুলের বউ একটি রুমে চলে যায়। তখন চৈতি জিজ্ঞেস করে, এত খারাপ মানুষটাও তার বউয়ের কাছে এতটা ভদ্র হতে পারে? ভাবতেই পারছি না। চল বাহিরে যা, চল। আব্দুল, বাইরে যাব কেন? আমি তো এসেছি আমার সন্তানকে ফিরিয়ে নিতে। এত সহজেই চলে যাব আমি? তোর কত টাকা চাই এই সন্তানের বদলে, সেইটা আমাকে খুলে বল। কেন? কারণ এই সন্তান আমি লালন পালন করতে চাই, তুই ভুলে যা। হা হা হা, হাসতেছিস কেন? কত টাকা লাগবে আমাকে বল, সবটা দিয়ে দিব। আমার টাকা চাই না। তাহলে কি চাই? আমার সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই, বিনিময়ে আমাকে যা করতে হবে তাই করব। এটা কখনোই সম্ভব না। তুই চৈতির কাছ এই চৈতির কাছে অসম্ভব বলতে কিছু নেই, সব কিছুই আমার কাছে সম্ভব। দেখ চৈতি, আমি সত্যি ভদ্রভাবে বলতেছি, তুই টাকা নিয়ে এখান থেকে চলে যা। না হলে, না হলে কি? তোকে এখানেই শেষ করে দিব। এইটা কখনোই সম্ভব না। কারণ চৈতি জানে আব্দুল তার বাড়িতে কখনোই হত্যা করে না, কারণ সে তার বউকে ভয় পায়। তুই এইটা জানলি কিভাবে বল? জেনেছি কোনো একভাবে। এখন বল, তুই তোর বউয়ের সামনে এমন হাজি সেজে থাকার নাটক করিস কেন? তোকে বলার প্রয়োজন মনে করি না। এখন তুই যাবি কিনা সেইটা বল আমাকে। যাব, কিন্তু আগে বল বউকে ভয় পাস কেন? সত্যি যাবি তো, নাকি পরবর্তীতে কাহিনী করবি? যাব। আসলে আমার বউয়ের নাম হলো মিথিলা, ওর বাবা বর্তমান আমাদের দেশের তথ্যমন্ত্রী। এই মিথিলা মেয়েটি এতটাই ভালো আর সৎ, যা বলার মতন না। তাই আমি ওকে সম্মান এবং ভালোবাসি।
ও, এর জন্যই বুঝি ওর সামনে ভালো সাজার নাটক করিস? হ্যাঁ, শুধুমাত্র এই জন্যে না, আরো কাহিনী আছে, সেইটা এখন আমার মুখে শুনবি। মানে, তুই যে তথ্যমন্ত্রীর মেয়েকে কেন বিয়ে করেছিস সেইটা আমি জানি। কি জানিস? তুই এবং মিথিলার বাবা দুজনেই খারাপ কাজ করিস, আর সেইগুলা যদি মিথিলা জানে তাহলে মুহূর্তেই তোর মুখে পাড়া দিতে চলে যাবে। বাহ, তোর মাথায় সত্যিই ট্যালেন্ট আছে। এখন বাসা থেকে চলে যা। না, এখন তো চলে যাব না। কিন্তু তুই তো বলেছিস চলে যাবি। সব কিছু শুনে অবশ্যই চলে যেতাম, কিন্তু তুই আমাকে মিথ্যে বলেছিস, যার কারণে এখন আর চলে যাব না আমি। শোন, আমার মাথায় রাগ উঠাস না, কিন্তু উঠলেই তুই আমার কিছুই করতে পারবি না যতক্ষণ এই বাড়িতে আছি আমি। তোর গালে পিঠে যেভাবে ব্লেড দিয়ে কেটে লবণ দিয়েছে, ঠিক সেইভাবে কেটে আমি এইবার মরিচের গুঁড়া দিব। চেষ্টা করে দেখ না, দিতে পারিস কি না। চৈতির এমন কথায় আব্দুল বেশ রাগান্বিত হয়ে যেই না মারতে যাবে, এমন মুহূর্তেই চৈতিও বুদ্ধি করে মিথিলা ভাবি বলে ডাক দেয়। সেই ডাক শোনার সঙ্গে মিথিলাও চলে আসে। এসেই, এই কি হয়েছে? কে ডাকলো আমাকে? ভাবি, আমি ডেকেছি আপনাকে। ভাইয়া ডাকতে বলল। ওহ, বলো, কি বলবা? আমার সন্তানকে ঘুম পাড়াবো। দেখো না ভাবি, সবে মাত্র আসলাম অসুস্থ শরীর নিয়ে। ভাইয়া বলতেছে এখনই চলে যা। আমি তো এখানে এসেছি থাকার জন্য। আরে না, তোমার ভাইয়া এমনি ফাজলামি করছে। তুমি আসো আমার সঙ্গে। কথাটি শুনেই চৈতি সুযোগে সদ্ব্যবহার করে মিথিলার সঙ্গে চলে যায়। যা দেখে আব্দুল দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। এইদিকে চৈতি মিথিলার সঙ্গে রুমে এসেই জিজ্ঞেস করে, ভাবি, আপনি না অনেক সুন্দর। আমার ভাইয়া যে তোমাকে কিভাবে পেল? তাই পরে শুনিও ওই সব। এখন ফ্রেশ হয়ে আসো দেখি। ঠিক আছে, কিন্তু ওয়াশরুমটি কোন দিকে? এই তো এই দিকে, সামনে গিয়ে বাম পাশে। মিথিলার মুখে কথাটি শুনে চৈতি ওয়াশরুমে চলে আসে। তো ওয়াশরুমে এসে জেনা শরীর থেকে পোশাকগুলা খোলে। জেনা একটু পানি দিয়েছে আর সাথে সাথে কাটা জায়গাগুলা শিরশিরে উঠতেছে। তবু অনেক কষ্ট করে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসে। আবার বাহিরে এসে মিথিলাকে জিজ্ঞেস করে, ভাবি, আপনি আপনার সন্তানকে এত ভালোবাসেন কেন, জানতে পারি? কেন ভালোবাসি সেইটা তোমার ভাই তোমাকে বলেনি এখনো? কখনো না তো, কখনোই বলেনি। বলুন না আপনি। আসলে ডাক্তার বলেছিল আমি কখনোই মা হতে পারবো না, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে মাথা ঘুরে পড়ে যায়। এরপরে আমার যখন জ্ঞান ফিরে, তখন দেখতে পাই এই সন্তানটি আমার কাছে। তখন তোমার ভাইকে জিজ্ঞেস করি এই সন্তান কার, কোথা থেকে আসলো। তখন তোমার ভাইয়া বলে এই সন্তান নাকি আমার। জিজ্ঞেস করলাম আমি তো কখনো মা হতে পারবো না, তাহলে এই সন্তান আমার কি করে হলো? তখন সে বলল এই বাচ্চাটি হওয়ার সময় ওর মা মারা গিয়েছে, তাই আমরা দত্তক নিয়েছি। এখন থেকে আমরাই নিজের সন্তানের মতো মানুষ করব। বুঝছো এখন তুমি? হ্যাঁ, বুঝতে পেরেছি। সত্যি ভাবি, আপনি অনেক ভালো। আরে না, আমার থেকেও বেশি ভালো তোমার ভাইয়া ভালো, যাকে বলে মানবতার ফেরিওয়ালা। তোমার ভাই সব সময় গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, ওদের ঘর বাড়ি তৈরি করে দেয়। সত্যি বলতে তোমার ভাইয়ার মতো জীবনসঙ্গী পেয়ে আমার জীবনটা সার্থক। ও, শুধুমাত্র আমার পোড়া কপাল। মনে মনে কিছু বললা? আরে না, কি বলবো, তবে একটি কথাই বলতে চাই। আমার ভাইয়া ভাবি দুজনেই অনেক ভালো। তুমিও অনেক ভালো। ভাবি, আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক দিন থাকবো। আমাকে যাইতে বলবা না। আমার যেদিন মন চাইবে সেই দিন যাব। পাগলি মেয়ে একটা। তোমার যেই দিন ইচ্ছে হবে ঠিক সেই দিনই যেও। তার আগে তোমাকে কেউ যাইতে বলবে না। যদি ভাইয়া বলে তাহলে আমি তোমার ভাইয়াকে বারণ করব, সমস্যা নেই। ওহ, তুমি কিছু বলবে না? ধন্যবাদ ভাবি।
আচ্ছা, আমি কি বাচ্চাকে কোলে নিতে পারি? অবশ্যই নিবা, কিন্তু এখন ও ঘুমাচ্ছে, পরে নিও। কথাটি শেষ হওয়ার সঙ্গেই আব্দুল রুমের ভিতরে প্রবেশ করে। তা দেখে চৈতি বলে, ভাইয়া, তোর বাচ্চাটি কিন্তু বেশ সুন্দর, ঠিক দেখতে আপনার মতোই। একটু বাহিরে যা, তোর ভাবির সঙ্গে আমার কিছু কথা আছে। আমি থাকলে কি হবে? আমি তো পর না, তোমার বোন লাগি। বেশি কথা বলিস না, তোকে যেটা বলছি সেইটা কর। দেখছো ভাবি, তোমার স্বামী আমাকে দেখতেই পারছে না। চৈতির কথাটি শুনে ওর ভাবি বলল, এই থাক না, ও তো আমাদের নিজের লোক। এত কথা পছন্দ করি না, বলছি না বাইরে যেতে, বাইরে যা। আচ্ছা, তুমি বাইরে যাও, তোমার ভাইয়া কি বলে তোমাকে পরে বলবো নি। ঠিক আছে ভাবি, কথাটি বলেই চৈতি বাহিরে চলে আসে। এইদিকে আব্দুল মিথিলাকে বলে, শোনো মিথিলা, তুমি এই চৈতি থেকে দূরে থাকবে। আশ্চর্য, কেন দূরে থাকবো? মেয়েটা অনেক ভালো, এছাড়া তোমার বোন হয়। আমার যাই হোক না কেন, তোমাকে দূরে থাকতে বলেছি, তুমি দূরে থাকবা। কখনোই না। প্লিজ বোঝার চেষ্টা করো, এই মেয়েটি তেমন সুবিধার না। আমাদের যে কোনো সময় ক্ষতি হতে পারে। তুমি চিন্তা করিও না, আমি সব কিছু সামলিয়ে নিব। কথাটি যেন মনে থাকে, পরবর্তীকালে কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না। বুঝতে পেরেছি, তুমি চিন্তামুক্ত থাকতে পারো। ওকে। কথাটি বলে আব্দুল বাহিরে এসে দেখে হাসিব এসেছে। হাসিব, তুই কখন আসলি ভাই? এই তো ভাইয়া, মাত্রই আসলাম। কিন্তু আমাদের বাড়িতে আমাদের শত্রু কি করতেছে সেইটা আগে বলো। তোকে পরে সব কিছু খুলে বলবো, কিন্তু তার আগে এই শত্রুকে বাহিরে বের করার ফন্দি আট। কথাগুলো চৈতির সামনেই বলতেছে। তোমরা দুই ভাই আমাকে কখনোই এই বাড়ির বাহিরে বের করতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। তুই বের হবি নাকি হবি না সেইটা আমি দেখতেছি। ভাইয়া, তুমি চিন্তা করিও না। ঠিক আছে। তো চৈতি তখন কোন কথা না বাড়িয়ে সোজা মিথিলার রুমে চলে আসে। মিথিলা চৈতিকে দেখে একটু ইগনোর করার চেষ্টা করে, কারণ আব্দুল একটু আগে সতর্ক থাকতে বলেছে। তো ওর পর এইভাবে 2 দিন কেটে যায়, কিন্তু চৈতি আর কোথাও যায় না, সব সময় মিথিলার সঙ্গেই থাকে। এইদিকে মিথিলাও স্বামীর কথা বাদ দিয়ে চৈতিকে বিশ্বাস করতে শুরু করে, কারণ চৈতির কথাবার্তা ব্যবহার মিথিলাকে মুগ্ধ করেছে। 3 দিনের মাথায় দুপুরবেলা অতিরিক্ত গরম লাগার কারণে মিথিলা চৈতিকে বলল, চৈতি, বাচ্চাটিকে একটু দেখিও, আমি গোসল করে আসতেছি, কোথাও যেও না আবার। ঠিক আছে ভাবি, চিন্তা করবেন না, আপনার সন্তানকে আমি আগলে রাখবো। হ্যাঁ জানি। কথাটি বলে মিথিলা চৈতির হাতে সন্তানকে দিয়ে গোসল করার জন্য ওয়াশরুমে চলে যায়। এরপরে প্রায় 20 মিনিট পর গোসল করে ওয়াশরুম থেকে বাইরে এসে দেখে চৈতি নেই। এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এমন মুহূর্তে হাসিব মিথিলার সামনে এসে বলে, এই বাচ্চাটি ভাবি, এই সন্তানটি আপনার না, এই সন্তানটি হলো চৈতির। তাই ওর সন্তান নিয়ে ও পালিয়ে গিয়েছে। তুমি এইসব কি বলতেছো হাসিব? এই সন্তান আমার। মিথিলা বলতে আদুরে বউ কথাটি বলল। সত্যি ভাবি, আর একবার এই কথাটি উচ্চারণ করলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সত্যিটা মেনে নিলে আপনার সমস্যা কোথায়? বিশ্বাস না হলে ভাইয়াকে জিজ্ঞেস করিয়েন। কথাটি শোনার সঙ্গে সঙ্গে মিথিলা হাসিবকে কষে একটি থাপ্পড় দেয়। ঠাস ঠাস। তোমার লজ্জা থাকা উচিত। তোমার ভেবেছিলাম অনেক ভালো একটি ছেলে, কিন্তু তুমি। মিথিলার কথাটার মধ্যেই পিছন থেকে কেউ একজন বলে উঠল, ভাবি, আমার গোসল করা কি শেষ হলো? কথাটি শুনে পিছনে
ঘুরে দেখে চৈতি বাচ্চাটিকে কোলে নিয়ে আছে, যা দেখে মিথিলা বলে, চৈতি তুমি কোথায় গিয়েছিলে আমার সন্তানকে নিয়ে? এই তো ভাবি, আমি একটু ছাদের ওপরে গিয়েছিলাম, ভাবলাম আপনি গোসল করতেছেন তাই বাচ্চাটিকে একটু ঘুরে দেখাই। আমাকে বলে যাবে না তুমি? আসলে আপনি গোসল করছিলেন তাই বলি নাই। আচ্ছা, এই জন্য সরি। ঠিক আছে, মাপ চাইতে হবে না। ধন্যবাদ ভাবি। দেখছো হাসিব, চৈতি মেয়েটা কতটা ভালো, আর তুমি বলছো আমার সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছে। সরি। শোনো, এই সন্তান হলো আমার, তোমার ভাইয়ের নিজের সন্তান, আমাদের বংশের প্রদীপ। আর কখনো এমন খারাপ মন্তব্য করবে না। কি হয়েছে ভাবি? হাসিব আপনাকে কি বলেছে? থাক, বাদ দাও এই সব। চৈতি তুমি আমার সঙ্গে ভিতরে আসো, কিছু কথা আছে। মিথিলার কথাটি শুনে চৈতি পিছে পিছে চলে যায় ওদের রুমে। তো রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিথিলা বলে ওঠে, আচ্ছা চৈতি, তোমাকে একটি প্রশ্ন করি, আশা করি সত্যিটা বলবা। হ্যাঁ ভাবি বলুন। এই বাচ্চাটা কি সত্যি তোমার নাকি আমার? হঠাৎ এমন অদ্ভুত প্রশ্নের কারণ কি ভাবি? তোমাকে যা বলছি শুধুমাত্র তারই উত্তর দিবা, অন্য কোনো কথা শুনতে চাই না। ভাবি, এই বাচ্চাটি সত্যি আপনার? আমার তো এখন পর্যন্ত বিয়েই হয়নি, তাহলে বাচ্চা হবে কিভাবে বলুন? তাহলে সেই দিন তুমি বলে এই বাচ্চাটি তোমার, আবার আজ হাসি বলছে এই বাচ্চাটি তোমার। সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না। আরে ভাবি, আমি এবং হাসিব দুজনেই আপনার সঙ্গে মজা করেছি, আপনি বুঝতে পারলেন না। হা হা হা। সত্যি মজা করছে তো? হ্যাঁ সত্যি মজা করছি আমি। তবে আমি এক কথা বলি, আমি এবং হাসিব দুজনেই ভালোবাসি কি? হ্যাঁ ভাবি, প্লিজ আপনি একটু আব্দুল ভাইয়াকে মানিয়ে নেন না। উনি রাজি হলেই আমাদের বিয়েটা হবে। তোমাদের সম্পর্কটা কি কতদিনের? এই তো প্রায় 6 বছর হবে। এখন ভাবতেছি বিয়ে করব, কিন্তু আব্দুল ভাইয়া রাজি হচ্ছে না। এই সব কিছু আবার হাসি বাহির থেকে শুনতেছিল আর ভাবতেছিল, চৈতি আমাকে ভালোবাসে বুঝলাম, কিন্তু 6 বছরের সম্পর্ক এইটা কেমনে কি? নাকি ওর মনে কোনো প্ল্যান চলতেছে ভাইয়াকে নিয়ে? ঠিক আছে, তোমাদের ভাইয়াকে আজকেই আমি রাজি করাবো এবং কাল তোমাদের বিয়ে হবে। সত্যি বলতেছেন ভাবি আপনি? হ্যাঁ সত্যি বলতেছি। ধন্যবাদ আমার লক্ষ্মী ভাবিটা আমাদের এক করে দেওয়ার জন্য। আরে ধন্যবাদ দিতে হবে না, বিয়ের পরে শুধুমাত্র তুমি এখানেই থাকলেই হবে। এই কথা শুনে চৈতি মনে মনে বলতে থাকে, আরে আমি তো এটার জন্য হাসিবকে বিয়ে করতেছি। কি হলো চৈতি, কি বিড়বিড় করতেছো? না ভাবি, একটি জিনিস ভাবতেছি, তোমাদের সঙ্গে থাকতে পেলে নিজেকে ভাগ্যবান মনে করব, কিন্তু আব্দুল ভাইয়া জানি কি করে। তুমি টেনশন করিও না, তোমার ভাইয়াকে মানার দায়িত্ব আমার। ঠিক আছে, আমি এখন একটু বাহিরে যাই। এরপরে চৈতি রুমের বাহিরে আসতেই দেখতে পায় হাসিব এখনো কান পেতে আছে, যা দেখে চৈতি জিজ্ঞেস করে, কি ব্যাপার, এমন কান পেতে কি শুনছো? সত্যি কি চৈতি তুমি আমাকে ভালোবাসো নাকি মিথ্যে অভিনয় করছো? সত্যি তোমাকে ভালোবাসি। তোমার মাঝে মনুষ্যত্ব আছে যেটা তোমার ভাইয়ের কাছে নেই, এই জন্য আমি চাই তোমাকে নিয়ে সারাটি জীবন কাটাতে। আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্নের সাগরে ভেসে যাচ্ছি। স্বপ্ন না, এটা বাস্তব কাহিনী, বুঝলে? সবই বুঝলাম, কিন্তু আমাকে তো কখনো সম্পর্ক হয়নি। তাহলে ভাবিকে কেন বললে আমাদের 6 বছরের সম্পর্ক? আরে পাগল, এইটা না বললে কি ভাবি রাজি হতো নাকি আমাদের বিয়ে দিতে? ও তাই তো। শোনো, আমি যা যা বলবো তুমি সব কিছুতেই হ্যাঁ বলবে, এতে সবাই বুঝবে নিশ্চয় আমাদের মধ্যে গভীর সম্পর্ক আছে। ঠিক আছে। তো এরপরে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে আবার রাত হলো। রাত যখন 11টা বাজে, এমন মুহূর্তে আব্দুল তার রুমে আসে। এসে মিথিলাকে জিজ্ঞেস করে, মিথিলা কেমন আছে আমার বা সন্তান? ভালো আছে। আচ্ছা, সারাদিন কোথায় থাকো তুমি? হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই তোমার।
আরে অনেক কাজে ব্যস্ত ছিলাম। কেন, কিছু সমস্যা হয়েছে নাকি সেইটা বলো। সমস্যা তো হয়েছে একটি, তুমি চাইলে তার সমাধান হবে। আচ্ছা, আমি চাইলে সমাধান হবে মানে কি বলতে চাও তুমি? তুমি কি জানো হাসিব এবং চৈতি একে অপরকে ভালোবাসে 6 বছর ধরে? এখন তারা বিয়ে করতে চাচ্ছে কিন্তু তোমার ভয় সেইটা করতে পারছে না। কি বলো তুমি এসব? হ্যাঁ গো হ্যাঁ, সব সত্যি বলেছি, বিশ্বাস না হলে ওদের মুখেই শুনিও তুমি। আচ্ছা বাদ দাও এইসব। শোনো চৈতি, মেয়েটা কিন্তু খুবই ভালো, নম্র ভদ্র, দেখলেই বোঝা যায়। আমি চাচ্ছি তুমি কাল ওদের দুজনে বিয়ে দিবা। এইটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না সেইটা আগে বলো। ওরা দুজনেই দুজনের জন্য পারফেক্ট, বুঝলে? তবুও এত কিছু জানতে চায় না। আমি বলছি ওদের কাল বিয়ে দিবে তো বিয়ে দিবে, এইটা আমার শেষ কথা, বুঝলে? তুমি এমন করো কেন মিথিলা? বেশি কথা বলতে পারবো না। আমি যেটা বলছি সেটাই করবে। আর হ্যাঁ, বিয়ের পরে ওরা আমাদের সঙ্গেই থাকবে। না, ঠিক আছে, কালকেই আমি বাবার বাড়ি চলে যাব, তখন মজা বুঝবে। বউয়ের মুখে এমন কথা শুনে সঙ্গে সঙ্গে আব্দুল বলে ওঠে, বউ চিন্তা করিও না, তুমি যেটা চাচ্ছ সেইটা হবে। তবু চলে যেও না আমাকে ছেড়ে, তোমার বড্ড বেশি ভালোবাসি আমি। এই তো আমার লক্ষ্মী স্বামীটা। উম তুমি খুশি হয়েছো মিথিলা? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। জানো, ওরা দুজনে বাড়িতে এসে মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণতা পেয়েছে। ঠিক আছে, কালকেই ওদের বিয়ে দিব, কাজী অফিসে নিয়ে গিয়ে। এখন ঘুমিয়ে পড়ো তুমি। ঠিক আছে স্বামী। এরপরে দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল বেলায় আব্দুল, চৈতি এবং হাসিবকে একত্রিত করে বলে, চলো কাজী অফিসে। এই কথা শুনে মাত্রই চৈতি বলে উঠল, না, আমি কাজী অফিসে যাব না। কাজীকেই এখানে আনা হোক, এই বাড়িতেই বিয়েটা হবে আমাদের। কাজী এখানে আসবে না। চলো দুজনে কাজী অফিসে। এখানে থেকে বেশি দূরে না। বললাম তো যাব না। চৈতির এমন কথা শুনে মিথিলা বলে, শোনো চৈতি, এমন পাগলামি করলে কখনোই নিজের মানুষটিকে আপন করে কাছে পাবে না। আমিও তো বলতেছি কাজী অফিসে গিয়ে বিয়েটা সম্পূর্ণ করে আসো। কিন্তু কোনো কিন্তু নেই, তোমাকে যেটা বলছি ওইটাই করো এই মুহূর্তে। চৈতি মনে মনে ভাবতে থাকে, এই বাড়ির বাহিরে গেলে আর কখনো এই বাড়িতে আমার আসা হবে না, কারণ রাস্তায় এরা আমাকে শেষ করে ফেলবে। তবুও চৈতি একটি রিস্ক নিয়েই নাই। হ্যাঁ ঠিক আছে, চলুন। এরপরে আব্দুল কিছু লোক নিয়ে হাসিব এবং চৈতিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কাজী অফিসের দিকে রওনা দেয়। তো কিছু দূর যাওয়ার পর একটি ফাঁকা স্থানে গাড়িগুলা হঠাৎ ব্রেক করে। চৈতি জিজ্ঞেস করে, গাড়িটা এখানে থামানো হলো কেন? কি সমস্যা হয়েছে? চৈতির কথাটি শেষ হওয়ার মাত্রই আব্দুল, এই কুত্তার বাচ্চা, গাড়ি থেকে নাম। তুই কি ভেবেছিস তোকে হাসিবের সঙ্গে বিয়ে দিব? আশ্চর্য ভাইয়া, তুমি এমন ব্যবহার করছো কেন আমার সঙ্গে সেইটা আগে বলো। ভাইয়া বললে লজ্জা করে না? এই তোর আমি কিসের ভাই? হ্যাঁ, নিজের চাচাতো বোনকে কেউ এইভাবে বলে নাকি? হ্যাঁ, কিসের বোন তুই আমার? এই কথাটি শুনে চৈতি হঠাৎ করেই বলে ওঠে, দেখছো ভাবি, ভাইয়া আমাকে কিভাবে অপমান করেছে। ভাবি কথাটি শুনে আব্দুল চমকে ওঠে। ভাবি মানে? এই তুই কাকে ভাবি বলতেছিস এখানে? আমার বউ মিথিলা তো বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমরা ভিডিও কলে কথা বলতেছি, তোমার সব কথা ভাবি শুনতেছে। কথাটি শোনা মাত্রই আব্দুল বলতে থাকে, চৈতি বোন, আমার নাটকটি কেমন লাগলো তোর? হ্যাঁ ভালো লেগেছে, এই নাও ভাবির সঙ্গে কথা বলো। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আব্দুল ফোনটি হাতে নিয়ে বলে, আরে মিথিলা, তুমি ভিডিও কলে? হ্যাঁ আমি ভিডিও কলে। তুমি একটু আগে কি বললে চৈতিকে?
আরে আমি এমনি ফাজলামি করছি, আমার বোন যদি আমি একটু দুষ্টুমি না করি তাহলে কে দুষ্টুমি করবে? তাই বলে এইভাবে? আমি তো ভয়ই পেয়েছিলাম। আরে ভয়ের কিছু নেই, এই নাও চৈতির সঙ্গে কথা বলো। শোনো, পুরো বিয়েটা আমি এই ভিডিও কলে দেখব, ফোন যেন কাটা না হয়, ঠিক আছে? কথাটি বলে আব্দুল ফোনটি চৈতিকে দিয়ে দেয়। ধন্যবাদ ভাবি ভাইয়াকে এইভাবে শাসন করার জন্য। আর একটু হলেই তো আমি শেষ হতাম। ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে ভিডিও কলে। ঠিক আছে ভাবি। এরপরে আব্দুল বাধ্য ছেলের মতো কাজী অফিসে নিয়ে যায় হাসিব এবং চৈতিকে। তো কাজী অফিসে আসার পরে আব্দুল এবং হাসিব একটু বাইরে এসে কথা বলে। ভাইয়া, এখন কি হবে? শোন, কাজী অফিসে যখন এসেই গিয়েছি, তাহলে তুই চৈতিকে বিয়েটা করেই ফেল, এরপরে বাড়িতে গিয়ে বাকি কাজ হবে। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু নেই। তোর ভাবি যদি শুধুমাত্র কলটি কেটে দিত তাহলে এই শয়তানটাকে এখানেই শেষ করে দিতাম। কেন, তুমি ভাবিকে ভয় পাও? ভয় পাই না, কিন্তু ওর বাবা একজন মন্ত্রী, ওর বাবার পাওয়ারের জন্য আমি এখন পর্যন্ত টিকে আছি। এই জন্য কিছু বলি না ওকে। এছাড়া আমি যে এত খারাপ কাজ করি সে এইসবের কিছু জানে না ও। হ্যাঁ, তুই কিছু মনে করিস না, খুব শীঘ্রই এই শয়তানটাকে শেষ করে অন্য কোথাও তোর বিয়ে দিব। ঠিক আছে ভাইয়া। এরপরে দুই ভাই প্ল্যান করে ভিতরে চলে যায় এবং এসে দেখতে পায় চৈতি এখনও ভিডিও কলে মিথিলার সঙ্গেই কথা বলতেছে। তো কোনো উপায় না পেয়ে আব্দুল চৈতির এবং হাসিবের বিয়েটা সম্পন্ন করে কাজী অফিসেই এরপরে বাড়ি নিয়ে সোজা চলে আসে। এসেই চৈতি মিথিলাকে জড়িয়ে ধরে বলে, ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মানুষটাকে আমার করে দেওয়ার জন্য। আরে থাক, আর বলতে হবে না, অনেক রাত হয়ে এসেছে, এখন ঘুমাইতে যা। তোদের দুজনের জন্য সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। কি বলো ভাবি? চল এখন আমার সঙ্গে রুমে নিয়ে যাই। হাসিবকে ডাক দে, তারপর দুজনে একসঙ্গে বাসর ঘরে ঢুকবো। বাহ, কি মহব্বত স্বামীর জন্য! বিয়ে হতে না হতেই একসঙ্গে ছাড়া ঢুকবে না বাসর ঘরে? যাও, তোমার নাগরকে ডাক দাও, আমি অপেক্ষায় আছি। কথাটি শুনেই চৈতি বাহিরে এসে হাসিব হাসিব বলে চিৎকার করে। মুহূর্তে হাসিব উপস্থিত হয়ে বলে, হ্যাঁ বলো, কি হয়েছে? এমন চিৎকার করে ডাকছো কেন? চলো বাসর ঘরে, ভাবি আমাদের জন্য অপেক্ষাই করতেছে। কিসের বাসর ঘর? হ্যাঁ, আরে আমাদের তো আজ বাসর ঘর, চলো দুজনে আজ বাস ভালো বাসায় পাগল হয়ে যাব। চৈতির এমন কথা শুনে পাশ থেকে আব্দুল এসে বলতে থাকে, শোন, তুই যতই কাহিনী বা অভিনয় করো না কেন, আমাদের কিছু করতে পারবি না। হা হা হা। কিছু করতে পারি কি পারি না সেইটা সময় বলে দিবে। তোর ভাইকে শুধুমাত্র বিয়ে করলাম, এখনো অনেক খেলা বাকি। তুই বুঝতেই পারবি না তোর সঙ্গে কি হতে যাচ্ছে। আচ্ছা, সত্যিই দেখা যাবে তুই আমার কি করিস। তোর দিন খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে। আমার সন্তানকে তোর বউকে দিয়ে দিয়েছিস। এইটা আমার সন্তান, আমাকে ধর্ষণ করেছিস, অন্য পুরুষের দ্বারাই শরীর কাটিয়ে লবণ দিয়েছিস। কি ভেবেছিস সব কিছু আমি মুহূর্তেই ভুলে যাব? এই সোনা গো আমার, এইটুকুতেই এত কাহিনী? এখন পর্যন্ত আমার আসল চেহারাই তো দেখতে পারিসনি। দেখা যাবে কে জেতে কে হারে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বেয়াদব মেয়ে কোথাকার। লজ্জা করে না অন্যের বাড়িতে থাকতে খাইতে? এটুকু শিক্ষা তোর পরিবারের লোক দেয়নি? হা হা, তুই যতই আমাকে তিক ধরা কথা বলো না কেন, আমি এই বাড়ি যে সেই মুহূর্তে পর্যন্ত ছাড়বো না যেই মুহূর্ত পর্যন্ত
তোর মতো খুনিকে এই পৃথিবী ছাড়তে না পারছি। তো এমন তর্কাতর্কিতে সেখানে মিথিলা এসে উপস্থিত হয়। কি ব্যাপার চৈতি, আমি তোদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি, কিন্তু তুই এখানে তোমার ভাইয়ার সঙ্গে তর্ক করতেছ। দেখো না ভাবি, ভাইয়া হাসিবকে বাসর ঘরে যেতেই দিচ্ছে না। এই চৈতি, তুমি আমার দোষ দিচ্ছ কেন? আমি তো একটু মজা করছিলাম মাত্র। অনেক মজা হয়েছে। হাসিব, তুমি তোমার বউকে নিয়ে রুমে যাও। আমি নিজ হাতেই তোমাদের বাসর ঘরে সাজিয়েছি। তো মিথিলার কথা মতো হাসিব এবং চৈতি দুজনেই তাদের বাসর ঘরের দিকে চলে যায়। তা দেখে মিথিলা বলে, স্বামী অনেক সুন্দর মানিয়েছে হাসিব এবং চৈতিকে, তাই না? হ্যাঁ, সুন্দর মানিয়েছে। দোয়া করি যেন তাদের অনেক সুখে রাখে। কখনো যেন বিপদ তাদের পাশেই না আসে। হ্যাঁ, চলো এখন আমরা দুজনে ঘুমাই। এরপরে হাসিব এবং চৈতি রুমের ভিতরে ঢুকে যায়। মাত্রই দেখতে পাই পুরা রুমটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, যা তারা ভাবতেই পারেনি। এমন মুহূর্তে হাসিব বলে ওঠে, চৈতি, তুমি কি সত্যি আমাকে স্বামী হিসাবে কবুল করেছো, নাকি শুধুমাত্র আমাকে ব্যবহার করার জন্য এমন করছো? তোমার কি মনে হয় হাসিব, আমি তোমাকে নিয়ে খেলা করতেছি? জানি না, তবে সত্যি বলতেছি আমি তোমাকে অনেক ভালোবাসি। চৈতি, আমাকে কষ্ট দিও না। আমার জন্যে তোমার পরিবারের সবাইকে ত্যাগ করতে পারবে? হ্যাঁ পারবো, কারণ এমন খারাপ পরিবারের সঙ্গে থাকার চেয়ে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করা অনেক ভালো। ওহ, জানো তোমার ভাই আমাকে ধর্ষণ করেছে? হ্যাঁ, সব জানি। তোমার সব অতীত জানার পরও আমি তোমাকে ভালোবাসতে চাই। তোমার হাতে হাতটি রেখে চিরকাল পার করতে চাই। বুঝলাম, কিন্তু আমি তোমার ভাইয়াকে শাস্তি দিব, এটা তুমি মানতে পারবে? জি পারবো। পাপ কখনো বাপকে ছাড়ে না। যে পাপ করেছে তার সাজা তাকে অবশ্যই পেতে হবে। ঠিক বলছো। এখন কি করবা? কেন, স্বামী বাসর ঘরে কি করে জানো না? নাকি শিখাই দিতে হবে বলো? না, শিখাইতে হবে না। কথাটি বলা মাত্রই হাসিব চৈতিকে কাছে টেনে নেয় এবং আলতো করে তার ঠোঁট দুটিতে আপন মনে কিস করতে থাকে। বেশ কিছুক্ষণ কিস করার পরে যেই না হাসিব চৈতির শরীর থেকে পোশাক খুলতে যাবে, এমন মুহূর্তে শরীর থেকে যে না পোশাকটি খুলতে যাবে, এমন মুহূর্তে হাসিব লক্ষ্য করে চৈতির পিঠে অনেক ক্ষতস্থান, যেইগুলা এখন পর্যন্ত ভালো করে শুকায়নি। কি ব্যাপার চৈতি, তোমার শরীরে এমন ক্ষতের দাগ কেন? আরে বাদ দাও, এমন রোম্যান্টিক মুহূর্তে এমন কথা না বলাই ভালো হবে। প্লিজ, আমি জানতে চাই আমার বউয়ের এমন অবস্থা কে করলো? জানলে কি করবা? মেরে ফেলবো তাকে আমি। তার মনে কি একটুও মহব্বত নেই? তোমার ভাই আব্দুল আমার এই অবস্থা করেছে। আমার শরীরের অংশ কেটে কেটে লবণ দিয়েছিল, যার কারণে কিছু স্থান এখন পর্যন্ত শুকায়নি। কি? আমার ভাইয়া তোমার এই অবস্থা করেছে? সরি, ও আমার আর ভাই না। কেন? যেই মানুষটা এতটা খারাপ কাজ করে, আর যাই হোক সে আমার ভাই হতে পারে না কখনো। এই বাদ দাও, আজ আমাদের বাসর রাত, আর তুমি কি শুরু করছো এখন? আচ্ছা, বাদ দিলাম। হাসিবের কথাটি শেষ হওয়ার আগেই চৈতি তার ঠোঁট দুটি হাসিবের ঠোঁটের সঙ্গে এক করে দেয়। বেশ কিছুক্ষণ কিস করার পরে হাসিব আলতো করে চৈতির গালে, কপালে, গলায় কিস দিতে থাকে। এইদিকে চৈতি এমন ঠোঁটে স্পর্শ পেয়ে যেন পাগল হয়ে যাচ্ছে ভালোবাসায়। কথাগুলো কেউ খারাপ মাইন্ডে নিবেন না। এরপরে হাসিব দুষ্টুমি করে চৈতির
এরপরে হাসিব দুষ্টুমি করে চৈতির নাভিতে আলতো করে কিস করে, আর সঙ্গে সঙ্গে চৈতির শরীরের লোম দাঁড়িয়ে যায় আর নিঃশ্বাস ভারী হয়ে আসতে থাকে। থাক, বেশি গভীরে না যাই, পরে বলবেন হাসিব ভাই আপনি অনেক খারাপ। তো পরের দিন চৈতি সবার আগে উঠে গোসল করে রান্না কাজে লেগে পড়ে, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পরবর্তীতে চৈতি রান্না করে ডাইনিং টেবিলে সবার জন্য সব কিছু রেডি করে রাখে। পরে সবাই মিলে যখন খাইতে বসে, এমন মুহূর্তে চৈতি বলে ওঠে, আজ রান্নাটি আমি করেছি, কেমন হয়েছে সবাই একটু বলবেন প্লিজ। কথাটি শোনা মাত্রই আব্দুল গল গল করে সেখানেই বমি করে ফেলে, যেটা দেখে সবাই বেশ আশ্চর্য হয়। কি হলো তোমার, হঠাৎ বমি করতেছো, কাহিনী কি? ভাবি মনে হয় আমার হাতের খাবারগুলা ভাইয়ের ভালো লাগেনি, তাই বমি করলো। আরে না, বিশ্বাস করো তোমার হাতের খাবারগুলি অনেক ভালো হয়েছে, এছাড়া তোমার ভাইয়াও খাইতেছে, আমি দেখলাম তো। আরে না, খাবারে কোনো সমস্যা নেই, হঠাৎ করেই আজকে কেন জানি আমার বমি আসলো, কিছু বুঝলাম না। সমস্যা নেই ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে এসে আবার খেয়ে নিন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। না, তোমরা খাও, আমি এখন আর খাবো না, দুপুর বেলায় আবার খাবো। এমন মুহূর্তে হাসি বলে উঠল, ভাইয়া সত্যি কি আমার বউয়ের হাতের খাবার তোমার পছন্দ হয়নি, নাকি অন্য বিষয় আছে? আরে পাগল, তোর বউয়ের হাতের রান্না বেশ ভালো। ও, তো আব্দুলের এমন কাহিনী দেখে চৈতি বুঝতে পারে সে কেন খাচ্ছে না আর, কারণ চৈতি তাকে মরার জন্যে যদি খাবারে বিষ মেশায় এই জন্যে। তো আব্দুল ওয়াশরুমে যাওয়ার সঙ্গে মিথিলা বলে ওঠে, কি ব্যাপার দেবর, বাসরাত কেমন কাটলো দুজনের? ভাবি বললেন না আর, আপনার দেবর খুবই দুষ্টুমি করছে আজ। ও তাই, হ্যাঁ বউয়ের সঙ্গেই তো দুষ্টুমি করবে তাই না? সেটা ঠিক বলবেন ভাবি। শোনো, তোমরা দুজনে হানিমুনের জন্যে কোথাও ঘুরে যাও, আমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলে সব কিছু ঠিক করে দিতেছি। থাক ভাবি, কোথাও যাওয়া লাগবে না, আমার এখানেই ঠিক আছি। বেশি কথা বলিও না চৈতি, আমি যেটাই বলছি সেইটাই করতে হবে। তো মিথিলার এমন কথা শুনে চৈতি আর কিছু বলে না, কিন্তু চৈতির মনে ভয় ঢুকে যায়, যদি বাড়ির বাহিরে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল কোনো ক্ষতি করে তাহলে কি হবে। কি ভাবছো? না ভাবি, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। এই তো লক্ষ্মী মেয়ে, আচ্ছা তোরা দুজনে খাওয়া দাওয়া করে ভিতরে যা, আমি তোদের ভাইয়াকে ম্যানেজ করতেছি। তো কথাটি বলে মিথিলা যেই না চলে গেল, ঠিক তখনই হাসি বলে উঠল, জান কোথায় যাবে হানিমুনে সিলেক্ট করলে কি? এই, আমি এখানে হানিমুন করতে আসিনি, আমি প্রতিশোধ নিতে এসেছি। এছাড়া বাড়ির বাহিরে গেলে তোমার ভাই আমাদের ক্ষতিও করতে পারে, তাহলে এখন আমাদের উপায়? শোনো, আমরা অবশ্যই হানিমুনে যাব, কিন্তু তোমার ভাইয়াকে সঙ্গে নিব না। মানে? মানে হলো আমরা গাড়ি ড্রাইভ করে যাব, তোমার ভাইয়ার কোনো হেল্প নিব না, কারণ তোমার ভাইয়ার সঙ্গে থাকলেই যে কোনো একটি সমস্যা হতে পারে, আমি শিওর। এই তোমার ঠোঁটের কোণে রক্ত বের হচ্ছে মনে হয়, রক্ত বের হবে না আবার? যত জোরে কামড় দিছো ঠোঁট রক্ত তো বের হবেই, কাছে আসো, আর একটু কিস করে সব ঠিক করে দিই। না বাবা, আমার দরকার নেই, আর 1 মাস আমার কাছেও আসার চেষ্টা করবে না। না গো বউ, এমন কথা বলো না, তোমার ভালোবাসা না পেলে যে পাগল হয়ে যাব। ইস, ঢং দেখলে বাঁচি না, হয়েছে এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো। ওকে লক্ষ্মী বউ। এরপরে হাসিব ও জ্যোতি খাওয়া দাওয়া করে রুমের ভিতরে আসা মাত্রই মিথিলাও সেখানে চলে আসে। এই খাওয়া শেষ হলো দুজনের? হ্যাঁ শেষ, এই নাও 10 লক্ষ টাকার চেক, পুরো 1 মাস হানিমুন করার পরে বাসায় ফিরবি দুজনে, পরবর্তীতে যদি আরও টাকা লাগে আমাকে ফোন দিস, আমি পাঠাই দিবনি। এত টাকা লাগবে না ভাবি, এছাড়া ভাইয়ার এইগুলা কষ্টের টাকা। চৈতি, তোমার ভাইয়াই বলল যদি আরও টাকা লাগে সেইটাও দিবে, তবু তোমরা সুন্দরভাবে হানিমুন করো।
মিথিলা এর কথায় চৌধুরী বুঝতে পারে আব্দুল কেন এত ভালোবাসা দেখাচ্ছে। আব্দুল চাচ্ছে কোনোভাবে আমি যেন এই বাড়ির বাইরে যাই। কি বিন বিন করছো হ্যাঁ? না ভাবি, ভাবতেছি ভাইয়ার মনটা কত বড়। সত্যি আমরা লাকি এমন একজন ভাইয়া পেয়ে। হাসিব টাকাটি ব্যাংকে উঠাই নিও। তোমাদের ভাইয়া কোথায় যেন গেল মিটিংয়ে। তোমরা অন্য একটি গাড়ি নিয়ে হানিমুনে যা। আচ্ছা, বাচ্চা কান্না করতেছে, তোরা রেডি হয়ে নে, আমি আসতেছি। কথাটি বলে মিথিলা নিজের রুমে চলে যায়। এরপরে চৈতি ও হাসিব দুজনে রেডি হয়ে মিথিলার কাছে বিদায় নিয়ে চলে যায় হানিমুনে আসার জন্য। প্রায় ৩০ মিনিট পরে হঠাৎ করে একটি গাড়ি তাদের গাড়ির সামনে এসে ব্রেক করে, আর গাড়ি থেকে হঠাৎ রাস্তার মাঝে গাড়িটা থামানোর সঙ্গে সঙ্গে চৈতি বলে উঠল, কি ব্যাপার ড্রাইভার, গাড়ি ব্রেক করলে কেন? কোনো কি সমস্যা হয়েছে? সামনে তাকিয়ে দেখুন। কথাটি শোনার সঙ্গে সঙ্গে হাসিব ও চৈতির সামনে তাকিয়ে দেখে আব্দুল তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। এইটা দেখে মাত্রই চৈতি হাসিব দুজনে বাহিরে আসে। এসেই প্রশ্ন করে, কি ব্যাপার ভাইয়া, তুমি আমাদের সামনে রাস্তা দাঁড়িয়ে আছো কেন? আমাদের হানিমুনে যাইতে দাও। হাসিব, হা হা হা। হাসিব, সত্যি তুই অনেক অভিনয় করতে পারিস। কিভাবে এইটারে পটিয়ে বিয়ে করলি হ্যাঁ? তুই আমার মতো হয়েছিস। ওর ওখান থেকে সরে দাঁড়াও, গুলি করে ওর মাথার খুলিটি উড়িয়ে দিই। না ভাইয়া, না মানে? আরে বোকা, তোর কাজ ছিল ওকে বাহিরে নিয়ে আসা। তোর কাজ এখানে থেকেই শেষ। এখন বাকি কাজটা আমাকে করতে দে। আমি চৈতিকে ভালোবাসি, ওর কিছু হতে দিব না। পাগল হইছিস হ্যাঁ? ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব আমি। সরে আয় বলতেছি। সরি ভাইয়া, আমি চৈতিকে কথা দিয়েছি, যদি মরতে হয় একসঙ্গে মরব, যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচব। তুই বুঝতেছিস না এই চৈতি কতটা ডেঞ্জারাস? তোকে শুধুমাত্র ব্যবহার করতেছে। পরবর্তীতে তোর কাজ শেষ হলেই তুইও শেষ। না, চৈতি আমাকে ভালোবাসে, ও আমার কোনো ক্ষতি করবে না, এইটা আমার বিশ্বাস আছে। প্লিজ ভাইয়া, আমাদের হানিমুনে যাইতে দাও, কোনো বাধা দিও না। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই সরে আসবি নাকি তুই থাকাতেই ওকে শেষ করব? আমি থাকতে ওর কিছু হতে দিব না। হাসিবের এমন কথায় আব্দুল ভীষণ রেগে যায় এবং সঙ্গে সঙ্গে চৈতির দিকে বন্দুক তাক করা মাত্রই হাসিব চৈতির সামনে চলে আসে। ভাইয়া, চৈতিকে মারতে হলে আগে আমাকে মেরে ফেলতে হবে। ভাইয়ের এমন পাগলামি দেখে আব্দুল তার অন্য লোকগুলাকে নির্দেশ দেয় চৈতির কাছ থেকে যেন হাসিবকে আলাদা করে। কথা মতো লোকগুলা যেই না কাছে আসতে যাবে এমন মুহূর্তে চৈতি তার ব্যাগ থেকে একটি ছোট গুলি বের করে এবং হাসিবের মাথায় ধরে। যা দেখা মাত্রই সেখানে সবাই নিস্তব্ধ হয়ে যায়। শোনো, তোর লোকদের বল ওরা যেন আমার কাছে না আসে। কাছে আসলেই কিন্তু তোর ভাইয়ের মাথা দুভাগ করে দেব। দেখলি, তোকে বললাম না এই চৈতি তোকে ব্যবহার করতেছে। সময় পাইলে তোকে ছোবল মারবে। প্রমাণ পাইছিস তো? আব্দুলের এমন কথায় হাসি বলে উঠল, কি ব্যাপার চৈতি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? হা হা হা। খুনির ভাইকে আমি ভালোবাসতে যাব কোন কারণে? সেইটা বল। তোর পরিবারের সবাই খুনি, মানে তুইও খুনি। তোকে শুধুমাত্র আমি ব্যবহার করেছি। প্লিজ এই কথা বলিও না। আমি তোমাকে সত্যি ভালোবাসি আর বিশ্বাস করি। তুমি আমাকে ঠকাতে পারো না। আরে বোকা, এইগুলাকে ভালোবাসা বলে না, এইগুলাকে অভিনয় বলে। যাক, বেশি কথা বলতে চাই না। আব্দুল, তুই আমার সামনে থেকে চলে যা, না হলে তোর ভাইকে এখানে শেষ করে দিব চিরতরে। ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে আব্দুল বলে, হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু আমার ভাইয়ের কিচ্ছুটা করবি না। ঠিক আছে, কিচ্ছু করব না। আমাকে 2 কোটি টাকা দে, তোর ভাইকে ছেড়ে দিব। আমি এত টাকা কোথায় পাবো সেইটা তুই জানিস। আমি যেইটা বলছি সেইটা না পাইলে তোর ভাইকে মৃত পাবি কালকে।
কথাটি বলেই চৈতি একটি গাড়িতে হাসিবকে নিয়ে উঠে পড়ে এবং সেই স্থানটি ত্যাগ করে। চৈতির এমন পাগলামি দেখে আব্দুল ভীষণ রাগান্বিত হয়ে যায়, কিন্তু কিছু করতে পারে না। এরপরে গন্তব্যস্থানে আসতেই চৈতি এবং হাসিব নেমে পড়ে। তখন হাসিব জিজ্ঞেস করে, চৈতি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? আমাকে ব্যবহার করতেছো? তুমি কিভাবে পারলে আমার মাথায় বন্দুক ধরতে? আমি তো তোমার স্বামী। আরে পাগল, ওটা অভিনয় ছিল। আমিও তোমাকে সত্যি ভালোবাসি। তোমার ভাইয়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এমন কাহিনী আমাকে করতে হয়েছে। ওহ, তাহলে তুমি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি। এখন চুপচাপ আমার সঙ্গে আসো পিছন পিছন। আরে, আমাদের তো হানিমুনে যাওয়ার কথা, কিন্তু তুমি আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছ কেন? সেইটা তো বুঝলাম না। জঙ্গলেই আমাদের কাজ আছে। না, আমাদের জঙ্গলের ভিতরে কোনো কাজ নেই। তুমি আমাকে নিশ্চয় মেরে ফেলবে, তাই না? স্বামীকে কখনো স্ত্রী মেরে ফেলবে নাকি পাগল? ভিতরে চলো, সেখানে গেলেই দেখতে পারবে। চৈতির এমন কথা শুনে হাসিব আর একটি কথাও না বলে ওর পিছু পিছু যেতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার সঙ্গেই হাসিবকে চৈতি জঙ্গলের মধ্যে হঠাৎ করেই চৈতি হাসিবকে জড়িয়ে ধরে কিস করতে থাকে, যেটার জন্য হাসিব কোনোভাবেই প্রস্তুত ছিল না। কিন্তু এখন আর কি করার, হাসিবও চৈতিকে সায় দেয়। বেশ কিছুক্ষণ কিস করার পরে হাসিব বলে ওঠে, জান, বলো না আমরা কোথায় যাচ্ছি? আমার খুব ভয় লাগতেছে। আরে পাগল, চিন্তা করিও না, আমি থাকতে তোমার কিসের ভয়? হ্যাঁ, এই জঙ্গলের ভিতরে আমার একটি বাড়ি আছে। মানে, যখন আমি সমস্যায় পড়ি তখন সবার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এই বাড়িতে চলে আসি। আমি ছাড়া কেউ জানে না এই বাড়ির কথা। তাই কিন্তু এখন তো আমি জানবো। হ্যাঁ, তুমি তো আমার স্বামী, তোমাকে তো জানতেই হবে। এছাড়া বাহিরে থাকা দুজনের পক্ষে অসম্ভব। তোমার ভাই খুঁজে বের করবে। ও আচ্ছা, চলো এখন। এরপরে দুজন গল্প করতে করতে সেই স্থানে চলে আসে, কিন্তু হাসিব কোনো ঘর বাড়ি খুঁজে পায় না। তাই আবার জিজ্ঞেস করে, চৈতি, কই তোমার বাড়ি? এইটা তো নিস্তব্ধ স্থান। হাসিবের এমন কথা শুনেই চৈতি সেই স্থানের মাটি গুলা সরিয়ে একটি গুপ্ত স্থান বের করে। এই এর ভিতরে ঢুকে পড়ো। আরে, এইটা তো গর্ত। এখানে কেন ঢুকবো? হ্যাঁ, এইটার ভিতরেই আছে আমার গুপ্ত স্থান। বেশি কথা না বলে ভিতরে ঢুকে পড়ো। এরপরে হাসিব গর্তের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বেশ আশ্চর্য হয়ে যায়, কারণ এই গর্তের ভিতরে তো পুরাই রাজপ্রাসাদের মতো একটি বাড়ি তৈরি করা। আরে, এই বাড়ি নাকি রাজপ্রাসাদ? মাটির নিচে কিভাবে এমন বাড়ি তৈরি করলে? হ্যাঁ, পরে শুনিও। আমার শরীর ভীষণ ক্লান্ত, আমি এখন একটু ঘুমাবো, তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমরা এখানে খাবো কি? খাওয়া দাওয়া কি কোনো সমস্যা আছে? হ্যাঁ প্লিজ হাসিব, এই সম্পর্কে পরে কথা বলি, এখন একটু ঘুমাই। ঠিক আছে, যান। তো পরবর্তীতে দুজনেই ঘুমিয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা ঘুমানোর পর কারো চিৎকারের শব্দ পেয়ে চৈতির ঘুমটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে চৈতি সিসি ক্যামেরায় দেখতে পারে এটা আর কেউ না, স্বয়ং আব্দুল এসেছে আর চিৎকার করে বলতেছে, চৈতি, আমার সামনে আয়, আমি জানি তুই এখানেই আছিস। আব্দুলের এমন চিল্লাচিল্লির আওয়াজ শোনা মাত্রই চৈতি একটি রুমে গিয়ে বলে ওঠে, হা হা হা, সাহস থাকলে আমাকে খুঁজে বের কর। চৈতির এমন কথা শোনা মাত্রই আব্দুল ও চিন্তায় পড়ে যায় কোন দিক থেকে আওয়াজটি আসতেছে, কারণ চৈতির আওয়াজটি চারদিকে থেকেই আসতেছিল। সাহস থাকলে সামনে আয় আমার, তুই এক বাপের সন্তান হলে আমাকে খুঁজে বের কর। এছাড়া তোর আরও লোকজন নিয়ে আয়। লোকজন লাগবে না, আমি একাই যথেষ্ট তোর জন্যে। শুধুমাত্র সামনে আয় একবার। আরে, আমি তোর সামনেই আছি, শুধুমাত্র খুঁজে বের কর। তুই তো আমার ফাঁদে পা দিয়েছিস, এখন বের হবি কিভাবে এই স্থান থেকে? হা হা হা, তুই আমার কিছু করতে পারবি না। ঠিক আছে, দেখ কি করতে পারি। চৈতির কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্দুলের দুইটি লোকের মাথায় গুলি উড়ে যায় গুলির আঘাতে, যা দেখে আব্দুল বেশ আশ্চর্য হয়। এইটা কিভাবে সম্ভব? কি ভয় পেয়েছিস?
চিন্তা করিস না, তোকে আমি এমন মারবো না। তোকে সময় দিচ্ছি, তুই তোর সৈন্যদের নিয়ে আয় এখানে। তুই চাস কি? তোর মৃত্যু চাই আমি। অনেক জ্বালিয়েছিস আমাকে। যদি মৃত্যুটা একটু দেরিতে চাস তাহলে তোর সব লোকদের এখানে ডাক, সঙ্গে তোর বউ বাচ্চাকেও ডাকবি। চৈতির কথা শোনা মাত্রই আব্দুল যখনই একটু সামনে এগোতে যাবে এমন সময় সেই স্থানে আবার গুলির শব্দ শুরু হয়। আর একটি পা সামনে দিলে তুই এখানেই শেষ হয়ে যাবি। আব্দুলও ভয় ওখানেই থেমে যায় এবং তার সব লোকদের এখানে আসতে বলে। বেশ কিছুক্ষণ পর লোকগুলা আসার সঙ্গে সঙ্গে চৈতি সবাইকে এক এক করে মারতে থাকে। এমন মুহূর্তে হঠাৎ সেখানে চৈতির বাবা এসে উপস্থিত হয়। যা দেখা মাত্রই আব্দুল ওনার মাথায় বন্দুক তাক করে ধরে ডাকে, কি এইবার কোথায় যাবি? অনেক কাহিনী করেছিস, এখন সামনে আয়। বাবাকে এমন অবস্থায় দেখে চৈতি ভীষণ ভয় পেয়ে যায়, কারণ আব্দুল কখন কি করে বসবে কেউ বলতে পারে না। এই তুই আমার বাবাকে ছেড়ে দে, বিনিময়ে যা চাইবি সেটাই পাবি। হা হা হা। এই তো লাইনে এসেছিস, সবার আগে তুই বাহিরে আয়, তোর সঙ্গে আমার কিছু হিসাব আছে। আমার বাবাকে ছেড়ে দে, তাহলে বাহিরে যাব। আরে আমি পাগল নাকি বল? তোর বাবাকে যদি ছেড়ে দিই তুই কখনোই সামনে আসবি না, এটা আমি ভালো করেই জানি। ঠিক আছে, আমি বাহিরে যাচ্ছি। কথাটি বলে চৈতি যেই না বাহিরে আসতে যাবে এমন মুহূর্তে ওর বাবা বলে ওঠে, মা রে, তুই এখানে আসিস না। আমার মৃত্যু হলে হবে, তবু এখানে আসবি না। এই শয়তানটাকে তুই শেষ করেই বাহিরে আসবি। কিন্তু বাবা, তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচব বলো? আমি আর কয়দিন বাঁচব বল? আচ্ছা বাবা, তোমাকে একটি প্রশ্ন করি, তুমি এখানে কিভাবে আসলে? তুই আমার মেয়ে, তুই কোথায় থাকবি না থাকবি না এইটা আমি ভালো করেই জানি। আমি প্রথম থেকেই জানি তুই এখানে থাকিস। ওহ, কিন্তু তুমি এখানে একা আসলে কেন? আমাদের লোকজন কোথায়? ওরা সবাই আমাদের স্থানেই আছে। আমি কি জানতাম এই শয়তানটা এখানে আছে? যদি জানতাম তাহলে নিয়েই আসতাম সবাইকে। ঠিক আছে বাবা, আমি বাইরে আসতেছি। আমি তোমার কিছু হতে দিব না। চৈতি, আমার কসম, তুই বাহিরে আসবি না। তুই এই শয়তানটাকে মেরে ফেলেই বাহিরে আসবি, এইটা আমার প্রতিজ্ঞা। বাবা, এমন বলিও না, তোমার কিছু হতে দিব না আমি। চৈতির ওর বাবার এমন কথা শোনার পরে আব্দুল বলে, দেখ, তোদের নাটক দেখার মতো টাইম আমার হাতে নেই, এই জন্য বলতেছি, যদি বাহিরে আসিস তাহলে তোর বাবাকে ছেড়ে দিব, অন্যথায় এখানেই তোর বাবা শেষ হবে। আব্দুলের এমন হুমকির পরেও কোনোভাবেই যখন চৈতি বাহিরে আসছিল না তখন আব্দুল ওর বাবার পায়ে একটি গুলি করে। এখনো সময় আছে, বাহিরে আয়, না হলে মাথায় খুলি উড়িয়ে দিব। বাবার এমন করুণ অবস্থা দেখে যেই না চৈতি বাহিরে আসতে যাবে তখন আবার হাসি বলে ওঠে, জান, এখন আমাদের বাহিরে যাওয়া যাবে না। এখন যদি বাহিরে যাই তাহলে ভাইয়া তোমাকে সহ তোমার বাবাকে হত্যা করবে। এর থেকে ভালো হয় আমাদের ঠান্ডা মাথায় কিছু উপায় ভাবার। কি করব এখন বলো? আব্দুল যখন তোমার বাবাকে গুলি করেছে, তুমি বলে দাও, আব্দুল, তুই আমার বাবাকে যা ইচ্ছে কর, কিন্তু তোকে আমি মেরেই ফেলবো। এতে আব্দুল তোমার বাবাকে নিয়ে এই স্থান থেকে পালিয়ে যাবে। বাহ, সুন্দর একটি আইডিয়া দিয়েছিল আব্দুল, তুই আমার বাবাকে যা খুশি করতে পারিস। উনি আমার নিজের বাবা নয়, কিন্তু আমি তোকে শেষ করেই ছাড়বো, দরকার হলে দুজনেই শেষ করে দিব এখানে। চৈতির মাথায় আব্দুলের বুকটাও কেমন জানি কম্পন দিয়ে উঠল। তাই ঠিক আছে, গুলি চালাও আমার ওপরে, দেখি তোর কত সাহস। কথাটি শোনা মাত্রই চৈতি তখন তাদের চারপাশে গুলি করছিল। তখন আব্দুল ভেবেই নাই সত্যি চৈতি গুলি করবে। এই জন্যে ওর বাবাকে ব্যাকআপ হিসাবে ব্যবহার করে এবং সেই স্থান থেকে মুহূর্তেই গায়েব হয়ে যায়। আব্দুলের এমন কাহিনী দেখে চৈতি মনে মনে ভাবছিল, আরে বোকা, আমি তো এটাই চাইছিলাম। এরপরে সবাই চলে যাওয়া মাত্রই চৈতি ও হাসিব সেই স্থানটি ত্যাগ করে। এই দিকে চৈতির এমন কাহিনী দেখে আব্দুল বেশ রাগান্বিত হয়ে যায়।
বুঝতে পারছিল না কি করবে, তবুও মাথাটি ঠান্ডা রেখে বাসায় চলে যায়। তো বাসায় ঢোকার সঙ্গেই আবার একটি ধাক্কা খায়, কারণ চৈতি এবং হাসিব দুজনেই বাসায়। এইটা দেখে আব্দুল নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা চৈতির কাছে গিয়ে যেই না কিছু করতে যাবে, এমন মুহূর্তে মিথিলা চলে আসে। এ দেখো না, তোমার ভাই এবং বোন হানিমুনে না গিয়ে সোজা বাসায় চলে এসেছে। ওদের নাকি ভালো লাগতেছিল না আমাদের ছেড়ে যাওয়ার কারণে। ওহ, তাহলে এখন কি করবে? হাসি বলতেছে আমাদেরও নাকি যাইতে হবে ওদের সঙ্গে হানিমুনে, তাহলেই ওরা যাবে। আরে না, আমাদের যাওয়া হবে না, কত কাজ আমাদের। ওদের পাঠাই দাও, যদি আরও টাকা লাগে দিব, সমস্যা নেই। আব্দুলের কথার মাঝে চৈতি বলে ওঠে, ভাইয়া তোমার জুতায় কিসের রক্ত লেগে আছে? দেখেই তো মনে হচ্ছে মানুষের রক্ত। কথাটি শুনে মুহূর্তে আব্দুল রুমালটি বের করে পায়ের রক্তগুলা মুছতে লাগে। কি গো, তোমার পায়ে কিসের রক্ত এইগুলা? কোথায় গিয়েছিলে তুমি? আরে বলিও না, রাস্তা দিয়ে আসার সময় হয়তো লেগেছে। ওহ ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করতেছি। আমরাও কালকে ওদের সঙ্গে হানিমুনে যাব। আমাদের যাওয়ার কি দরকার মিথিলা? ওরাই ঘুরে আসুক না। না, আমরাও ঘুরতে যাব, সেই কবে ঘুরতে গিয়েছিলাম, এরপরে আর কোথাও যাওয়া হয়নি। প্লিজ পরে না, কালকে যাব ওদের সঙ্গে, এটাই ফাইনাল কথা। আচ্ছা ঠিক আছে, যাব। তুমি খুশি? হ্যাঁ। এরপরে যখন রাত হয় তখন চৈতি চুপি সারে পুরা বাড়িতে ওর বাবাকে খুঁজতে লাগে, কারণ আব্দুল এই বাড়িতেই তার বাবাকে কোনো একটি স্থানে লুকিয়ে রেখেছে। তো এক এক করে সব রুম খোঁজার পরে হঠাৎ কেউ একজন চৈতির মাথায় একটি লাঠি দিয়ে আঘাত করে। মুহূর্তেই চৈতির জ্ঞান হারিয়ে যায়। পরবর্তীতে যখন চৈতির জ্ঞান ফিরে, তখন চৈতি দেখতে পায় সে যে, আরে এটা তো। চৈতি মুহূর্তেই পিছনে তাকিয়ে দেখে, আরে এইটা তো মিথিলা। ঠিক তখনই মিথিলা বলে ওঠে, তোকে আজ মেরেই ফেলবো, তোকে আমি বোনের মতো ভাবতাম, আর তুই আমার সন্তান চুরি করতে এসেছিস। হ্যাঁ আপু, বিশ্বাস করো আমি চোর না, আমি তো এখানে এসেছি। চুপ, আর একটিও কথা বলবি না। আমার স্বামী আমাকে সব কিছুই খুলে বলেছে। তুই এখানে কেন এসেছিস? আব্দুল তোমাকে সব মিথ্যা বলেছে। এই, তোর এত বড় সাহস আমার স্বামীর নাম ধরে কথা বলিস? আপু, তোমার স্বামী একজন সন্ত্রাসী। সে হাজার হাজার মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এছাড়া তোমার যেই সন্তানটি আছে সেই সন্তানটিও তোমার না, ওই সন্তানটি হলো আমার। এই কথা শোনা মাত্র মিথিলা আরও গরম হয়ে যায়, কারণ চৈতি ওর সন্তানের দিকে নজর দিয়েছে। সত্যি তুই আমার সন্তানকে চুরি করতে এসেছিস? এইটা আমার বোঝা শেষ। আমি চাই তুই এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাবি, না হলে এখানেই তোর লাশ পড়ে থাকবে। না, আমি আমার সন্তান এবং বাবাকে নিয়ে যাব। বাবা মানে আপনার স্বামী আমার বাবাকে কিডন্যাপ করেছে এবং আপনার কাছে আমার সন্তান আছে। এই সন্তান আমার, কোনোভাবেই তোর হতে পারে না। মুহূর্তেই সেখানে আব্দুল উপস্থিত হয়ে গেল। দেখছো মিথিলা, এই শয়তান মেয়ে কত সুন্দর অভিনয় করতে পারে। তোমার যদি না বলতাম তুমি তো বিশ্বাসই করতে না। সেটাই তো। শোন, এইটাকে ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দাও এখনই। হ্যাঁ, এই মুহূর্তেই। বউয়ের মুখে কথাটি শোনা মাত্রই আব্দুল চৈতিকে ঘাড় ধরে বাড়ির বাইরে নিয়ে আসে এবং বলতে থাকে, তোর জীবন এখানেই শেষ। অনেক সুযোগ দিয়েছি তোকে, আর নয়। প্লিজ আমার একটি কথা শোন। আমার বাবাকে ছেড়ে দিয়ে আমাকে যা ইচ্ছে করতে পারিস। তোর বাবাকে কালকে আসার সময় শেষ করে দিয়েছি, এখন তোকে শেষ করব। কথাটি বলা মাত্রই আব্দুল গুলিটি বের করে চৈতির মাথায় ধরে আর বলতে থাকে, আমাকে শেষ করা এতটা সহজ নয়। তোর মতো কত লোক আসবে যাবে এই আব্দুলের কাছে, কিন্তু কিছুই করতে পারবে না। তোর মতো কত শত মানুষকে আমি এই পৃথিবী থেকে বিদায় দিয়েছি। এটা বলে আব্দুল যখন চৈতিকে গুলি করতে যাবে, এমন সময় পিছন থেকে বলে উঠল,
এই তোমার আসল চেহারা আব্দুল, তুমি এতটা খারাপ কিভাবে হতে পারলে আব্দুল? এতদিন আমি একজন সন্ত্রাসীর সঙ্গে সংসার করছিলাম, আপনিও ভয় লাগে? বিশ্বাস করো মিথিলা, তুমি যা ভাবছো আমি সেই রকম না। এগুলো বলতে বলতে হাসিবও সেখানে উপস্থিত হলো। বিশ্বাস করব তোমাকে? এতদিন তো তোমাকে বিশ্বাস করে আসতেছি, তার বদলে কি পেলাম আজকে আমি? তাহলে চৈতি আর হাসিব এতদিন আমাকে সত্যি কথা বলেছিল আর আমি বিশ্বাস করি নাই, আজকে নিজের চোখে দেখে বিশ্বাস করলাম। বিশ্বাস করো মিথিলা, আমি এইসব কিছু করিনি। এগুলো সব হাসিব আর চৈতি প্ল্যান করছে, কারণ ওরা যেন আমার সন্তানকে নিয়ে চলে যেতে পারে। চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না। আমি এখন এ বাড়ি ছেড়ে চলে যাব বাবার বাড়িতে। তোমার মুখ নিয়ে আমার সামনে আসবে না। মিথিলা, তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচব? তোমাকে ছাড়া আমি বাঁচব না। মিথিলা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম কাজ কোনোদিন করব না। আচ্ছা আব্দুল, সত্যি করে তুমি একটা কথা বলো তো। কি কথা বলো? এই সন্তান কি আমার নাকি চৈতির? মিথিলার এমন কথা শুনে আব্দুল থমকে যায় এবং কি বলবে বুঝতে পারছে না। এমন সময় চৈতি বলে ওঠে, আরে ভাবি, এটা আমার সন্তান না, এটা আপনার সন্তান। আমার তো বিয়ে হয়েছে মাত্র কয়দিন হলো, এর মধ্যে সন্তান কিভাবে হবে? এই কথা শুনে মিথিলা বলে, তুমি সত্যি বলছো তো আব্দুল? ও সে যেগুলো বলছে সেগুলো কি সত্যি? চৈতির এমন কথা শুনে আব্দুল নিস্তব্ধ হয়ে যায় এবং মনে মনে বলে থাকে, চৈতি এই কথা বলতেছে কেন? ও চাইলে তো মিথিলাকে সব সত্যি কথা বলে তার সন্তানকে নিয়ে চলে যেতে পারে। কি হলো আব্দুল, কথা বলো, চৈতির কথাগুলো সত্য নাকি মিথ্যা? আব্দুল ভয়ে ভয়ে বলে, চৈতি যেগুলো বলছে সেগুলো সত্যি। এই সন্তানটা শুধু তোমার আর কারোর না। এবার আমাকে ক্ষমা করে দাও মিথিলা, প্লিজ। আমি এই সব কিছু ছেড়ে দিয়ে শুধু তোমাকে আর আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই। ঠিক আছে, শেষবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। তুমি চৈতিকে কোনো ক্ষতি করবে না এবং হাসিব আর চৈতিকে তুমি আবার বড় করে বিয়ে দিবে। ওদের বিয়ের পর আমরা সবাই এক পরিবারে থাকবো। আর চৈতি, তুমি আব্দুলকে ক্ষমা করে দাও। সেই যদি কোনো দিন এই রকম কাজ করে তাহলে আমি তাকে নিজের হাতে শাস্তি দিব। তুমি এবারের মতো ওকে মাফ করে দাও। হাসিব ও চৈতি, তোমরা কি বলো? আমি কি ঠিক বললাম? ভাবি, আপনি ঠিক বলেছেন। আমিও এটা চাই, আমরা সবাই মিলেমিশে একসাথে এক পরিবারে থাকতে। চৈতি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এই রকম কাজ আর কোনোদিনও করব না। আমরা সবাই একসাথে থাকব। আচ্ছা ঠিক আছে, হাসিব আর ভাবি বলল বলে আমি মেনে নিলাম। আপনারা হয়তো ভাবতেছেন মিথিলা যখন আব্দুলকে বলে এই সন্তানটি কার, তখন চৈতি বলে, এটা আমার সন্তান, এটা আপনার সন্তান। এই মিথ্যা কথাটি কে বলল? আসলে চৈতি মিথিলার কথা ভেবে এটা বলে, কারণ মিথিলা তার সন্তানের জন্য পাগল। আর চৈতির সন্তান যদি মিথিলার কাছে থাকে তাহলে ভালো থাকবে এবং সেই তার সন্তানের সাথে থাকতে পারবে। চৈতি এইগুলা ভেবে মিথ্যে বলেছিল। তাহলে তো আর কোনো কথাই নেই। সবাই এইবার বাসায় চলো, বাসায় অনেক কাজ পড়ে আছে। সবাই আবার কি কাজ? বাসায় আবার কি কাজ? হে ভাবি, বাসায় কি কাজ? কেন, হাসিব আর চৈতির বিয়ের কথা ভুলে গেছো? ওদের আবার বিয়ে দিতে হবে তো। ওদের তো আবার বিয়ে দিতে হবে। চলো সবাই বাসায় চলো। আব্দুলের কথা সবাই বাসায় চলে যাওয়ার সাথে সাথে গল্পটি এখানেই সমাপ্ত হলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আপনারা যদি ভালোবাসার এরকম ধরনের গল্প শুনতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের মতামত কমেন্টে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।